জিওলজি ডিপার্টমেন্টে 14 ব্যাচ। আর আমার বাসা গাজীপুরে। বাসা গাজীপুর। আচ্ছা, তো সবাই তো আশা করি শুনতে পারছেন যে আপুর সাথে হচ্ছে কমিউনিকেট করবেন সবাই, মানে আস্তে আস্তে আরো পরিচিত হবে। সো এরপরে বলেন রবিন ভাই, আপনি বলেন আপনার পরিচয়টা দেন। আমি রবিন, আমি ঢাকাতে থাকি। পড়াশোনা আপাতত করি না, তবে একটা ব্যবসা আছে। ব্যবসা করতেছেন, বাট এটা এখন এই গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহটা কেন আসলো এটা যদি বলতেন একটু। এটা শেখার আগ্রহ আসছে, এটা দিয়ে মানে ডিজাইনিংটা শিখলে আর্থিকভাবে প্লাস নিজের জানা থাকলে একটা জিনিস, এটাই আর কি। আর আমি এমনিতেও অন্যান্য কাজ কিছু কিছু পারি, ডিজাইনের যেগুলো হাতের কাজ ওগুলো পারি, তবে ডিজাইনের কাজটা শেখার ইচ্ছা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে আছে তন্ময় পাউল, আপনি বলেন পরিচয়টা। তন্ময় পাউল হচ্ছে নেট সমস্যা হবে। আচ্ছা, সারোয়ার পরাগ, আপনি কি হচ্ছে মানে আপনার পরিচয়টা দেন, আপনার নামের সাথে মেসেঞ্জার মিলতেছে না তো? আসসালামু আলাইকুম ভাই, আমার আইডি হচ্ছে গোলাম রহমান পাপ্পু, যেটা ওটা। আর আমার ল্যাপটপে কি ভাইয়ার আইডি সেট করা, তো তো ভাইয়ার নামটাই শো করতেছে, যার জন্য আসলে আমি সরি। আমি আচ্ছা, আমি হচ্ছে গোলাম রহমান, আমার নিকনেম হচ্ছে মেহেদী হাসান। আমি হচ্ছে চাঁদপুর জেলার আমি হচ্ছে এনএসটি 14 বেস ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, সবার পরিচিত জানলাম। আর যারা হচ্ছে নেট কানেকশনের জন্য মেবি আসতে পারে নাই, সো তাদের সম্পর্কে আমরা পরের দিন জেনে নিব, প্লাস হচ্ছে তারা ভিডিওটা দেখে নেবে অবশ্যই। সো আমরা প্রথমে যেটা শুরু করবো, আমরা আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে আগাতে যাচ্ছি, সেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের জন্য আমি জাস্ট বেসিকটা দেওয়ার জন্য আমি জাস্ট একটা স্লাইড রেডি করলাম। জাস্ট স্লাইডটা আমরা দেখবো, প্লাস হচ্ছে আমরা বুঝবো আসলে। আচ্ছা, সবার প্রথমে আমাদের একটা জিনিস জানার ইচ্ছা থাকে, আসলে আমরা যে গ্রাফিক ডিজাইন বলি, গ্রাফিক ডিজাইনটা আসলে কি। মানে এই জিনিসটা এখানে পড়তে হবে না, আপনারা জাস্ট বলেন কে কি জানেন যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আসলে কি জেনে আসছেন এখানে। অনেকে কিছু আগে গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, বাট আসলে এটাই জানেন না গ্রাফিক ডিজাইনটা কি। বলেন তো সবাই একজন একজন করে বলেন, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কি জানি আমরা আসলে। হ্যালো, বলেন। গোলাম রব্বানী ভাই আপনি বলেন, মেহেদী হাসান ভাই আপনি বলেন, এরপরে আস্তে আস্তে বলেন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন আছে, মানে ডিজাইন তো হচ্ছে, আমরা তো জানি যে কোনো একটা জিনিসের ডিজাইন, তো ডিজাইন মানে হচ্ছে কি একটা জিনিসের নকশা করা বা ক্রিয়েটিভিটি, যে বিষয়গুলো আছে নিজের ভিতরে, যে ইয়াগুলো আছে, প্রতিভাগুলো আছে, ওই প্রতিভাগুলোকে কি ফুটিয়ে তোলা, ওটাই বলা যায় ডিজাইন। আর গ্রাফিক্স এর ক্ষেত্রে আমরা এখানে কি কি বলা যায় যে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। ডিজাইনটা হচ্ছে কি মানে আসলে নিজে ক্রিয়েটিভিটি, আসলে ক্রিয়েটিভিটিটা আসলে সবার তো আর এক না, যার জন্য আর কি কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয়, এরকমই আর কি। তো সবার ভিতরে যে জিনিসটা আছে ওটা কি যদি বাইর করে আনা যায় বা ওইভাবে করতে পারি, তাহলে আসলে আমরা ঠিক আছে, তারপরে আমি আপনার কথা হচ্ছে কিছুটা আরো ক্লিয়ার করব। আচ্ছা, এরপরে আরেকজন বলেন তো, আর কে আছেন? পূর্ণা আপু আপনি বলেন, জাস্ট বলেন। আমরা সবাই হচ্ছে একটা ফ্যামিলি, যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে সীমিত না, আনলিমিটেড। সো তার মানে একটা ফ্যামিলির মধ্যে চলতে হবে। আপু বলেন। শুনতেছেন আপু? হ্যালো, আচ্ছা পূর্ণা আপু কি আপনি শুনছেন? জি ভাইয়া, ফোনটা হ্যাং করতেছিল তো এর জন্য। আচ্ছা বলেন, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি কি জানেন আসলে। এই প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস আমরা আসলে বেসিকটা যদি না জানি পরে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না। সো আমিও আপনাদের বেসিকটা ঢোকানোর চেষ্টা করতেছি, তারপর আমরা বেসিক ঢোকানোর পর আমরা কি কি শিখাবো এটা নিয়ে কথা বলবো, তারপর আমরা সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করবো সেটা নিয়ে দেখাবো, তারপর আজকে হালকা দুইটা যে যে সফটওয়্যারগুলো ইউজ করবো সেটা একটা ধারণা দিব, একটু ছোটোখাটো কাজ দিব। সো এই হচ্ছে আমাদের আজকের আউটলাইন। তো যেহেতু বেসিকটা জানতে হবে সেই জন্য জিজ্ঞেস করা, আরো ফ্রি হওয়ার জন্য। তো বলেন পূর্ণ আপু, যে আসলে গ্রাফিক ডিজাইন কি জানতেন এতদিন? এমনি বলেন যে গ্রাফিক্স আমি এটা দেখতাম, এরকম হইতো, এটা জানতাম, বলে থাকেন।
একটু শিল্প দক্ষতা ব্যবহার করে ছবি আপনার সাউন্ডটা কি আস্তে আস্তে শোনা, মানে এটা কি মানে সমস্যা কি আমার নাকি সবাই শুনতেছেন অল্প? ভাই একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে ওনারটা। আচ্ছা আপু, এই মানে ইয়ারফোনটা কাছে নিয়ে কথা বলেন, তাহলে মেবি কাজ হবে। মানে টেক্সট পিকচার সবকিছু মানে সবকিছুর মিশ্রণ ঘটে নতুন কোনো কিছু তৈরি করা, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন, বুক, লোগো ডিজাইন এসব। বুঝতে পারছি। So, আমি যে উত্তরটা দেবো সেটা জাস্ট মিলাই নিয়েন। সেটা হচ্ছে ধরেন গ্রাফিক ডিজাইন কি, আমরা যেটা সচরাচর জানি যে হ্যাঁ ফেসবুক ব্যানার করা, লোগো বানানো, ভিজিটিং কার্ড বানানো, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। আসলে গ্রাফিক ডিজাইন ক্ষেত্রটা এত ছোট না। গ্রাফিক ডিজাইন হচ্ছে কি, এই যে পৃথিবীতে আমরা কত জিনিস দেখি, গাছ দেখি, বাড়ি দেখি, গাছপালা দেখি, যা দেখি সবগুলা কিন্তু একটা নিজস্ব অস্তিত্ব আছে, তাই না? এই সবগুলোকে মিশ্রণ করে, যেমন একটা গাছ একটা বাড়ি দুইটার হচ্ছে মিশ্রণ করে আমি একটা নতুন একটা কিছু ক্রিয়েটটা করলাম আমি একটা ডিজাইনের মাধ্যমে। আমি কি নতুন একটা ছবি আঁকা, মানে আমার গাছটা তো আছে, বাড়িটাও আছে, বাট এই দুইটাকে নিয়ে আমি নতুন একটা ছবি আঁকলাম আমার মনের মধ্যে, বা আমি ডিজাইন করলাম। এই জিনিসটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ এটা হইতে পারে আপনার ছবি, দুই তিনটা ছবির নিয়ে ওইটার হচ্ছে একসাথে নিয়ে সেটাকে ক্রিয়েশন, নতুন একটা ক্রিয়েশন করা। যেমন দেখেন, আমি যদি লোগোর কথা বলি, দেখেন কারো লোগোর সাথে কি কারো লোগো কি হুবহু মিল আছে বলেন তো? কেউ কি হুবহু লোগো নেই একটার সাথে আরেকটা লোগো নেই না। বাট লোগো কিন্তু মোটামুটি থিম সেম। ধরেন আপনি রেস্টুরেন্ট বিজনেস করবেন, আপনার 20-25টা রেস্টুরেন্ট লোগো হয়ে গেলে কিন্তু আর লোগো আসার কথা না। বাট তারা নতুন লোগোটা আসে কিভাবে? এই যে 20-25টা লোগো এটা দেখে আবার আরেকজন কি করে, এইটার ভিতর থেকে আরেকটা নতুন কিছু ক্রিয়েট করে ফেলে। অর্থাৎ অনেকগুলো ছবি, অনেকগুলো ধারণার মিশ্রণ নিয়ে নতুন একটা ছবি আঁকতেছে না তারা? বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন জিনিসটা হচ্ছে এরকম, যেখানে হচ্ছে আপনার ধারণা বা এই যে আশেপাশের যে শিল্প এগুলোর ব্যবহার করে নতুন একটা জিনিস বা নতুন একটা ইমেজ তৈরি করাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। কথা কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে সচরাচর কোনো একটা পোস্ট দেখি বা কোনো একটা অ্যাড দেখি, ফেসবুকে বলেন বাস্তবে বলেন, আমরা কি সবার আগে অ্যাডের ভিতরে কি লেখা আছে এটা দেখি, নাকি ডিজাইনটা কত সুন্দর এটা দেখি বলেন তো? ডিজাইনটা কত সুন্দর এটাই দেখি, এটা চোখে পড়ে আগে। এটা চোখে পড়ে আগে। অর্থাৎ আমরা ডিজাইন যে যত মানে স্ট্রং করতে পারবো, তার হচ্ছে কন্টেন্টটা মানুষ তত বেশি পড়বে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখবো সবার আগে কিন্তু ডিজাইনটা চোখে পড়বে, তারপর হচ্ছে কন্টেন্ট পড়বে কি পড়বে না তার উপর। অর্থাৎ আপনি যদি ডিজাইন ভালো পারেন, ডিজাইন ভালো করতে পারেন, তখনই কিন্তু আপনার যে কন্টেন্টটা ভিতরে আপনি বল বিক্রি করতেছেন না ক্যামেরা বিক্রি করতেছেন পরের হিসাব। বাট তার মানে কি আপনাকে ডিজাইনের প্রতি আগে প্রাধান্য দিতে হবে, তাই না? তো এবার যদি বলি যে গ্রাফিক ডিজাইন আসলে কোথায় কোথায় আছে, অনেকে বলে না যে গ্রাফিক ডিজাইন কোথায় কোথায় আছে, গ্রাফিক ডিজাইন কি আমি কি শিখার পরে কি জব পাবো কিনা, বা আমি কোনো কাজ করতে পারবো কিনা? তাহলে আমি যদি বলি গ্রাফিক ডিজাইন ছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস নাই আছে, এটা কি সত্য না মিথ্যা হবে বলেন তো? বলেন তো, আমি যদি এটা বলি আপনাদের যে গ্রাফিক ডিজাইন ছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে এটা হচ্ছে আছে, বলেন তো এটা কি সত্য না মিথ্যা? মানে অ্যাড বিজনেস করার ক্ষেত্রে ভাই অবশ্যই সবকিছুতেই একটা ডিজাইন না একটা ডিজাইন আছে, এটা সৃষ্টিকর্তা হোক আর আমাদের হোক, যাই হোক আর কি। তার মানে আপনি যতদিন বেঁচে থাকবেন যদি গ্রাফিক্সের কাজ জানা, আপনার কাজের কোনো অভাব হবে না। কিভাবে? ধরেন একটা ম্যাচের কাটি ম্যাক্সের যে বক্সটা, এই বক্সটার উপরে কি বিভিন্ন কোম্পানির একটা ডিজাইন তো আছে, তাই না? তার মানে কি একজন ডিজাইনারই তো কিন্তু ম্যাচের বক্সটা বানাইছে। আবার যদি আপনি আমাদের ভার্সিটির বাস বা যে বাসই বলেন, বাসের উপরে ভার্সিটির নামটা যে লেখছে সেটাও তো একটা ডিজাইনের কাজ, তাই না? তাই তো? জি ভাই, তাছাড়া যদি আপনি একটা বিছানার কভার দেখেন, বিছানার চাদর দেখেন, আপনি একটা এই ক্যামেরা দেখেন, এটাও কিন্তু ক্যামেরা ডিজাইন করে আসছে। একটা রাস্তাঘাটে যত অ্যাড দেখবেন, যত দোকান দেখবেন, সবই ডিজাইন। তার মানে কি প্রচুর ডিজাইনের কাজ। আর আপনাকে যদি আমি যখন মার্কেট প্লেসে নিয়ে যাব, ফাইবার বলেন, বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে দেখবেন ডিজাইনারদের প্রচুর কাজ, শুধুমাত্র দক্ষ ফ্রিল্যান্সারের অভাব, দক্ষ কর্মীর অভাব। কেন? কারণ অনেকে হচ্ছে টুকটাক হচ্ছে ইউটিউব দেখে কোনোভাবে শিখে ফিখে তারা হচ্ছে চলে যায় হচ্ছে কাজ করতে, কিন্তু তখন কাজ পায় না। কারণ হচ্ছে তখন কাজ তাকে কিভাবে দিবে, তার একটা কাজ দেখে বায়ার আর পছন্দ করে না, তারপর সে কাজ পায় না। কথা কি বুঝছেন?
কাজের ভাইয়া ফাইবারে তো মানে গ্রাফিক্স ডিজাইনারের অভাব নাই, মানে এত গ্রাফিক্স এই যে ডিজাইনার আমি আপনাকে বলি ফাইবারে তো। গ্রাফিক্স ডিজাইনারের অভাব নাই, বাট দক্ষ গ্রাফিক ডিজাইনারের অভাব। আপনাকে আমি বলি এই করোনাকালীনে ফাইবারে হচ্ছে আপনার হচ্ছে প্রায় 7 থেকে 8 লাখ হচ্ছে জাস্ট প্রত্যেক মাসে অ্যাকাউন্ট করা হইতো। এখন আমি বলি আপনাকে অ্যাকাউন্টগুলো কেন করা হয়। ধরেন আপনি জাস্ট টুকটাক হচ্ছে কিছু জানেন, বাট আপনি ফাইবার সম্পর্কে না জানিয়ে আপনি অ্যাকাউন্ট করে বসে রয়েছেন যে ফাইবার কিভাবে একটা মানুষকে জব দেয়, একটা মানুষের ফাইবারের গিগটা, আপনি যে দোকানটা খুললেন, দোকানটা যে আরেকজন কিনবে কতটুক আকর্ষণীয়, বা ধরেন হচ্ছে বাজারে অনেকগুলো দোকান আছে, আপনি তো সেই দোকানটাই কিনবেন যেটা আপনার চোখে লাগবে, তাই না? আপনি তো বাজারে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনি কোন রেস্টুরেন্ট থেকে খাবার খাবেন, যেটা আপনার চোখে লাগবে সেটাই তো। জি অবশ্যই। এখন ফাইবারে সবাই টুকটাক ওই যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, বা কোনো এক বাইরে থেকে শিখছে, বা কোনো একটা ভিডিও থেকে দেখে অল্প একটু শিখাই। ওই যে ইউটিউবাররা কি করে, ইউটিউবাররা তো বলে যে এটা শিখে এখন আপনি ইনকাম করতে পারবেন, তো হুট করে গিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করে বসে রয়েছে। বাট এটা তো বুঝতে হবে যে আমার যে দোকানটা, যে আমি ফাইবার অ্যাকাউন্টটা করলাম, আসলে কি ওই দোকানটা স্বাস্থ্যসম্মত কিনা, আসলে কি আমাকে বায়ার আমাকে নিবে কিনা। প্রচুর হাজার হাজার করে রাখছে, বাট দক্ষ ফ্রিল্যান্সারের কোনো ইয়ে নেই। আর যারা ফ্রিল্যান্সিং কাজ পারে দক্ষ, তারা মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তার মানে কি আমাদের মানে আমাদের কি হইতে হবে, দক্ষ হইতে হবে। আবার ফাইবার কিন্তু আগে ভিডিও কলের অপশন ছিল না, এবার কিন্তু তারা কোনো একটা কাজ বায়ার যখন দিবে, বড় কাজ যেমন $1000 $2000, তখন কিন্তু তারা ভিডিও কলে তার সাথে কমিউনিকেট করে নেয়, তার কাজগুলো দেখে। সো আমরা আগে সামনে বলবো যে কিভাবে কাজ দেখে, ধরেন আমরা বলবো সামনে আসতেছি। সো আমরা যদি এখানে দেখি ফাইবারের মানে ফাইবার বলেন আর আপনি ডিজাইনার হওয়ার বলেন, আমি যদি এটা যাওয়ার আগে এখানে একটা কথা বলি যে ডিজাইনারদের পোর্টফোলিও মানে কি বলেন তো? ভাইয়া কাজগুলো তো যতদূর জানি যে পোর্টফোলিও, মানে আমি কিছু আচ্ছা কাজ আমি করে বলি, রাখি, এগুলাই ধরেন তো আমি আপনি শো হচ্ছে করি, এটাই তো ধরেন আপনি পোর্টফোলিও। হচ্ছে দেখেন, আপনি যে প্রশ্নটা দিয়েছেন এটার আনসারে আসতেছি আমরা। সেটা হচ্ছে ধরেন ফাইবারে হাজার হাজার মানুষ অ্যাকাউন্ট করে বসে আছে, ঠিক আছে? তো কাজ তো আবার হাজার হাজার পাবে না, যারা দক্ষ তারা পাবে। তাহলে দক্ষ কিভাবে নির্বাচন হবে? ধরেন আপনি একটা চাকরি করতে যাবেন, ঠিক আছে? আপনি চাকরি করার সময় অবশ্যই কি করবেন, আপনার সিভি বানাবেন না? সিভি তো জি বানাবেন। অবশ্যই। সিভির জি মধ্যে ভাই। যদি আপনার সিভিটা স্ট্রং থাকে, আপনার রেজাল্ট ভালো থাকে, আপনি কারিকুলাম অ্যাক্টিভিটিস ভালো থাকে, আপনার কাজকর্ম ভালো থাকে, সে প্রাধান্য বেশি পাবে, নাকি হচ্ছে আপনার সিভি নাই, আপনি যে জব খুঁজতেছেন কোনটা ভালো হবে, কে চাকরি পাবে? অবশ্যই সিভি সিবি। দিবে। আচ্ছা, তো এই ফাইবারের 99% ফ্রিল্যান্সারদের যারা কাজ করতে তাদের সিভি নেই, অর্থাৎ তাদের পোর্টফোলিও নেই। পোর্টফোলিও মানে কি, আমরা দেখাবো কিভাবে পোর্টফোলিও করতে হয়। পোর্টফোলিও মানে আপনি যত কাজ করছেন সেগুলা, এই যে পোর্টফোলিও 3টে সাইট দিলাম, বিহান্স, ড্রিবল, লিঙ্কডইন, এগুলো সবগুলো আমরা অ্যাকাউন্ট করে দেখাবো। সো বিহান্স, ড্রিবল, লিঙ্কডইন এগুলো হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। কি সাইট? পোর্টফোলিও সাইট। এখানে পোর্টফোলিও। আপনি আপনার কাজগুলো যেগুলো করছেন সেগুলো দিয়ে রাখবেন। যখন বায়ার বলবে যে আপনার পূর্ব অভিজ্ঞতার কাজগুলো আমাকে দেখান, আপনি যদি একটা একটা করে ছবি পাঠাতে যান, তাহলে কি সে ভাববে যে আপনি আনাড়ি, বুঝছেন? আপনি জাস্ট আপনার বিহান্সের লিঙ্ক ধরাই দিবেন, সে দেখে আসবে আপনার কাজ, যদি পছন্দ হয় আপনাকে দিবে। তার মানে কি আপনি একটা পোর্টফোলিও হয়ে গেল, অর্থাৎ আপনার সিবি আছে, সিবিটা দেখে আপনার কাজ যদি পছন্দ হয় সে অবশ্যই কাজ দিবে। এখন 99% আপনার আশেপাশে মানুষদের জিজ্ঞেস করেন, তাদের পোর্টফোলিও নাই। কথা কি বুঝছেন? আমি যদি আবার দেখাই পোর্টফোলিও জিনিসটা কি, আমি যদি ধরেন হচ্ছে এখানে যাই, একটা অ্যাকাউন্ট, এখানে যদি যাই বিহান্স, আমি আপনার দেখানোর জন্য বিহান্স যাই। বিহান্সে এটা হচ্ছে আপনাদের একটা পোর্টফোলিও সাইট। এখানে কিভাবে পোর্টফোলিও করবেন, আপনাদের কাজ জমা দিবেন, সব আমরা হ্যাঁ, শেখাবো। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাই কি? আমি কি এতক্ষণ স্ক্রিন শেয়ার করে কথা বলি নাই? না ভাই। ভাইয়া কি বলেন, আমি এতক্ষণ এই যে প্রেজেন্টেশন খুলে কথা বলতেছিলাম। আচ্ছা বলেন না। আচ্ছা যাই হোক, ডিজাইনারদের পোর্টফোলিও যেটা, এটা হচ্ছে বিহান্স, এই যে behance.com। আমি এই দেখেন, আমি এখানে কথা বলতেছিলাম দেখায়, বুঝছেন? আচ্ছা, behance.com এখানে যেটা বিহান্স হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। এখানে হচ্ছে আপনাদের ডিজাইনারদের, এই যে এখানে প্রচুর ডিজাইনার, এখানে যদি আমরা সার্চ দিই, ধরেন হচ্ছে লোগো, অর্থাৎ লোগো নিয়ে কারা কারা কাজ করতেছে, ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে ধরেন হচ্ছে সেই, এই যে ধরেন হচ্ছে আমি এখানে বলি যে কোনো একজনকে সিলেক্ট করি, যে তার কাজগুলো দেখবো, যে সে আসলে ধরেন এর কাজই, তার কাজে দেখবো, তার নাম দেখেন
এখন ধরেন সে হচ্ছে জব করে, সে হচ্ছে এই যে দেখেন, সে ধরেন হচ্ছে এই যে এইসব ডিজাইন নিয়ে কাজ করে, ঠিক আছে। এখন তাকে ফাইবারে যখন সে কাজ করতে যাবে, সে যখন বায়ারকে বলবে যে আমাকে একটা কাজ দেন, আমি কাজটা পারি, আমার পূর্ব অভিজ্ঞতা কাজগুলো দেখে আসেন এই লিঙ্কে। এখন বায়ার এসে দেখলো এইরকম সে একদম প্রফেশনাল কাজ আছে তার, এখন তাকে দিবে নাকি বাংলাদেশের যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়মের জন্য পারে, অল্প একটু কাজ পারে, সে ফাইবারে অ্যাকাউন্ট করে বসে রয়েছে, তাকে দিবে বলুন তো? অবশ্যই যে অবশ্যই যে ভালো করে। আচ্ছা, এই কাজ একে দিবে নাকি হচ্ছে আনারে আপনাকে দিবে বলেন? একে তো দিবে একে অবশ্যই। দিবে। তার মানে কি আপনার প্রসেসটা জানতে হবে, কিভাবে ফাইবারে আপনার কাজটা পাবেন, কিভাবে জানতে হবে, এইসব পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার একটা সিবি থাকতে হবে। সো আমরা ধীরে ধীরে একটা সিবি স্ট্রং করবো ইনশাল্লাহ সবাই। সিবিটা কিভাবে স্ট্রং করবো সেটা হচ্ছে আপনারা কাজ শিখার পরে কাজ ধীরে ধীরে কাজ প্রফেশনালি যায় না, সেগুলো সিবিতে অ্যাড করতে হবে, অর্থাৎ এইসব অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। আপনি যখন ফাইবারে যাবেন, আপনি সেইখানে যেন হচ্ছে আপনার সিবির লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে আমার লিঙ্ক এটা, আপনি দেখে আসেন আমার কাজগুলো। বুঝতে পারছেন কেন সবাই কাজ পায় না? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যদি যাই এবার সবচেয়ে, এই যে আমি তো বললাম ডিজাইনারদের পোর্টফোলিও এরকম 3টা ওয়েবসাইট আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। সো আজকের পর যদি কেউ বলে যে আমি কাজ পাই না, তো আপনি প্রশ্ন কি করবেন যে আপনি ফ্রিল্যান্সারে বা ফাইবার যেখানে কাজ করেন, আপনি কাজ করার প্রসেসটা জানেন না, বুঝতে পারছেন, বলতে পারবেন না। আমরা শিখাবো কিভাবে হচ্ছে কাজ করতে হয়, কাকে কিভাবে কনভিন্স করতে হয় সেটা। আচ্ছা, এরপরে আমাদের একটা বড় সবচেয়ে বড় প্রশ্ন, ডিজাইনার হওয়ার জন্য যোগ্যতা। ঠিক আছে, আপনি একজন ডিজাইনার হতে চাচ্ছেন, বাট আপনার যোগ্যতা কি? ঠিক আছে, সবার প্রশ্ন থাকতে পারে ডিজাইনার হওয়ার জন্য কি যোগ্যতা থাকতে পারে বলুন তো, বলেন। একজন ডিজাইনার হওয়ার জন্য আপনি যে চলে আসছেন, আপনার কি যোগ্যতা আছে ডিজাইনার হবেন বলেন? এমনি তো ভাইয়া কোনো তো জানা কিছু নেই, সেরকম যোগ্যতা বলতে তো সেরকম কিছু নেই। তার মানে ভাইয়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেগে থাকা, মানে ধৈর্য ধরে লেগে থাকা। যেমন মনে করেন আমি কয়েকটা কোর্স করছিলাম, তো এখানে দেখা যায় কি আমরা ভর্তি হয়েছি 20 থেকে 25 জন, কিন্তু এমনও দিন গেছে যেদিনকে শুধু আমি মাত্র ক্লাস করছি, আমার ক্লাস নিছে ওই ভাইয়া, মানে বা আমি হয়তো বা ক্লাস করি নাই, আরেকজন শুধু ক্লাস করছে, এরকমও দিন গেছে। মানে এটাই আসলে আমি সমস্যা ভাইয়া। যেটা বলি, ডিজাইনার হওয়ার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কি কি দরকার না? দ্বিতীয় প্রশ্ন, আপনার ক্রিয়েটিভিটি হইতে হবে না। অনেকে আছে না যে আমি অনেক ক্রিয়েটিভিটি, ছোটবেলা থেকে অনেক ক্রিয়েটিভিটি আছে, এখন তো আমি ড্রয়িং পারি না, আমি কিচ্ছু পারি না, আমি কি ডিজাইনার হইতে পারবো? প্রশ্ন আছে না অনেকের, যে আমি ছোটকাল জি থেকে ভাই, ড্রয়িং এটা পারি না, আমি কিচ্ছু পারি না, আমি শুধুমাত্র খাইছি ঘুমাইছি পরীক্ষাতে পাশ করছি, ধরেন হচ্ছে পরীক্ষাতে এক হয়েছি, বাট আমি মানে ক্রিয়েটিভিটি নেই, মানে এরকম আছে না? ডিজাইন জি স্যার, জি ভাইয়া, মানে ডিজাইন কথাটা শুনলে তো এটা মনে আসে যে আমার আচ্ছা, ক্রিয়েটিভিটি থাকতে এই হবে, যে এই যে মানে সবার। এই ধারণাটা আজকে থেকে জায়গা ফেলতে হবে। আমি নিজেই আচ্ছা, ক্রিয়েটিভিটি নেই না, আমার নিজেই ক্রিয়েটিভ, আমি কিছু না, তার মানে কি আমি কি এখন কাজ করতেছি না? জি ভাইয়া, মানে হচ্ছে আচ্ছা অবশ্যই। ডিজাইনার হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে লেগে থাকার প্রচুর ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আপনি আজকে সাকসেস না, কারণ আপনি আজকে ভালো করে প্র্যাকটিস হয় নাই হয়তো বা কোনো কারণে, আপনার ডিজাইনগুলো লুক প্রফেশনাল আসতেছে না। এর জন্য কি, মানে আপনি যদি লেগে থাকেন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। কেউ হচ্ছে 1 বছরে 1 মাসে কাজ পাবে না, 6 মাসে পাবে না, 1 বছর পাবে না, কিন্তু সে 2 বছর পরে যদি মাসে 2 লাখ টাকা করে 1 লাখ টাকা করে ইনকাম করে ডিজাইনের মাধ্যমে, তাহলে কি সেটা ভালো না? তার মানে কি প্রচুর লেগে থাকতে হবে, অর্থাৎ প্রচুর মানে ডিজাইন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে করতেছেন, আজকে করার পরে আমি যে মানে সফটওয়্যারগুলো দিব, সেগুলো যেহেতু নতুন নতুন, আমি বলি 5টা ক্লাস পরে এই ডিজাইনগুলো একদম পানিবাত লাগবে সফটওয়্যারগুলো। আমি 5টা ক্লাস পরে জিজ্ঞেস করবো আপনাদের কেমন লাগতেছে, বাট এই 5টা ক্লাস হচ্ছে আপনাদের মানে মাথা মধ্যে ছিঁড়ে যাবে, কারণ নতুন তো একটা জিনিস, নতুন একটা টুলস নিয়ে কাজ করতেছেন। আপনার আপনি যা বলবেন কম্পিউটারকে, সে সেটা শুনতে চাইবে না, তখন কি বিরক্ত হয়ে যদি রেখে দেন, তাহলে কি শিখতে পারবেন? তা আমার তো কি না করতে হবে, অবশ্যই। প্রথম 5টা দিন শুধু আপনাদের প্রচুর পেন নিতে হবে, প্রচুর পেন নিতে হবে, আবার বলি প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই 5টা দিন হয়ে গেলে পরবর্তীগুলো ইজি। আচ্ছা, তার মানে কি আপনার ডিজাইনার হওয়ার জন্য যোগ্যতা, যদি কেউ বলে যে আরে তুই তো, তোর তো যোগ্যতাই নেই, তুই ডিজাইন কেমনে হবে, আপনি বলবেন আমি লেগে থাকার ক্ষমতা আছে আমার, প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। যেমন প্রচুর পরিশ্রম করতে হবে আপনার। পরিশ্রম বলতে ওই যে মানে খেতে যে ধান কাটতে হবে না, আপনাকে এখানে জাস্ট মাউসটা আর কিবোর্ডটা নিয়ে কাজ করতে হবে, আর কিচ্ছু না। প্রচন্ড কৌতূহল থাকতে হবে, অর্থাৎ
আপনি একজনের ডিজাইন দেখলেন, দেখার পর আপনার ইচ্ছা রাখতে পারি সেটা কেমনে বানাইছে, আমি যদি এটা পারতাম। এই যে কৌতূহলটা, আপনি একটা ট্রাই করা, এটা থাকতে হবে। কথা কি বুঝছেন? থার্ড জি হচ্ছে আপনাকে গুগল করতে জানতে হবে। গুগল করা কি, যে কোনো জিনিস গুগলের নাই এমন কোনো জিনিস নাই। অর্থাৎ আমরা গুগলকে কিন্তু গুগল মামা বলে থাকি। কেন? কারণ গুগলে প্রচুর জিনিস আছে। অর্থাৎ আমি কোনো একটা জিনিস জানি না, কোনো একটা জিনিস আটকে গেছি, আমাকে গুগল করে সেই জিনিসটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। না জানলে আমরা তো আছি, সব সময় থাকবো, বাট গুগল করতে জানতে হবে। যেহেতু আপনি আপডেটেড থাকতে হবে, আপনি এখন মানে টেকনোলজির দুনিয়াতে চলে গেছেন। অর্থাৎ আপনাকে যখন যারা কাজ দিবে তারাও কিন্তু অনলাইনে কাজ দিবে, তাই না? তাদের সাথে কথা বলা, কমিউনিকেশন করা, এগুলো আমরা শিখাবো কিভাবে ফাইবারে মানুষের সাথে কথা বলতে হবে। বাট আপনাকে গুগল করতে জানতে হবে। তারপরে ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা, অর্থাৎ আপনাকে প্রচুর মানুষের ডিজাইন দেখতে হবে এবং ডিজাইন বর্তমানে কোন ডিজাইন নিয়ে মানুষ কাজ করতেছে সেটা সম্পর্কে জানা। ধরেন আপনি বর্তমানে ধরেন ডিজাইন চলতেছে, সবাই কালার ইউজ করতেছে ধরেন লাল হলুদের মধ্যে, আপনি করলেন হচ্ছে ম্যাটমেটা কালারের, আপনারটা চলবে না, তারটা চলবে। এখন আপনি ওই ম্যাটমেটা কালার দিয়ে সারা জীবন থাকলেন, আপনি কোনো নতুন ডিজাইন আপনাদের মধ্যে আনলেন না, আপনাকে জব দিবে, আপনি কাজ পাবেন নাকি সে কাজ পাবে? এবার আপনি যদি বলেন যে আমি কাজ পাই নাই, আমার দোষ, তাহলে কি হইলো? তার মানে কি আপনাকে আপডেট রাখতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? এটাও তো অনেক সময় হয় যে মানে অনেক সময় আলাদা কিছু একটু বানালে অনেক সময় এই যে মানে পোর্টফোলিও অন্যদের আপনি চেয়ে থাকবে, পোর্টফোলিও থাকবে, বাট আপনি যখন আপনি যখন আপডেট দেখেন, আপনি পোর্টফোলিও বানাইছেন মন্দত্ব আমলের, ওই আগে যেগুলা চলতো ওই পোর্টফোলিও দিয়ে মানুষ আপনি বারবার দিতেছেন। আপনি যদি পোর্টফোলিওটা আপডেটের সাথে আপডেট না করেন, আচ্ছা তাহলে বলছি কি আপনি কাজ পাবেন? না না তা তো অর্থাৎ ঠিক। আপনাকে ডিজাইন মানুষ যেটা নেই, যেমন আগের দিনে ওই যে 19 শতক ছেলেরা কি পরতো, প্লাজো টাইপের প্যান্ট পরতো না, এখন পরে। তার তা মানে তো না এখন অবশ্যই। প্যান্টের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এরকম আপনাকে আপডেট করতে হবে। আর অন্যের ডিজাইন প্রচুর দেখতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি প্রথম অবস্থায় আপনি ধরেন আপনি ক্রিয়েটিভ না, কারণ আমার ক্রিয়েটিভ হইতে হবে কেমনে, অন্যের ডিজাইন দেখতে পারি সেইটা কেমনে বানাইছে, আমার ওটা ট্রাই করতে হবে। ট্রাই করতে করতে কি আমি একদিন ক্রিয়েটিভ হয়ে যাব। কথা কি বুঝছেন? ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ হওয়ার ইয়েটা কি, আমি ক্রিয়েটিভ না, বাট আমি অন্যের ডিজাইন প্রচুর দেখছি এবং ওই ডিজাইনটাকে কপি করার চেষ্টা করছি। কথা কি বুঝছেন? জি ভাই। তো এইটুকু বুঝছেন। আমি যতটুকু বলছি যে ডিজাইনার হওয়ার যোগ্যতা, তার মানে বলেন আপনার ডিজাইনার হওয়ার যোগ্যতা আছে সবার? ইনশাল্লাহ। জি ভাইয়া আছে। ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, ডিজাইনার হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর কে এখানে কারা কারা আছে? এখানে আমরা পূর্ণ আপু, আপনার আছে ডিজাইনার হওয়ার যোগ্যতা? আমরা তো দেখলাম ডিজাইনার হওয়ার যোগ্যতা হতে গেলে কি কি লাগবে? ইনশাআল্লাহ আমরা অবশ্যই ডিজাইনার হব। আচ্ছা, এরপরে আছে আমাদের যেটা ডিজাইনিং পেশা, অর্থাৎ আমরা যখন ডিজাইনিং হব, ডিজাইনিং পেশাটা আমরা কিভাবে নিব, বা ডিজাইনিং পেশা। তো এখানে এখানে আমি হচ্ছে অল্প একটা জিনিস হচ্ছে অ্যাড করছি, বাট বড় জিনিসটা আমরা অ্যাড করি নাই। সেটা কি? ধরুন আপনি ডিজাইনিং শিখে ফেললেন, আপনাকে আমি যে দুইটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এরকম প্রচুর মার্কেট প্লেস আছে যেখানে আপনাকে কাজ দিবে, আপনি কাজ করবেন, বেশ। আরেকটা আছে কন্টেন্ট সেলিং সাইট, অর্থাৎ আপনি ডিজাইন করে রাখলেন, এই ওয়েবসাইটে দিয়ে রাখলেন, কেউ যদি ডাউনলোড করে আপনি টাকা পাবেন। কন্টেন্ট সেলিং সাইট বলতে বুঝছেন, আপনি একবার পরিশ্রম করবেন, সারা জীবন ইনকাম করবেন। অর্থাৎ হচ্ছে আপনি ধরেন একটা ডিজাইন করে হচ্ছে একটা সাইটে দিয়ে রাখলেন, ধরেন শাটার স্টকে দিয়ে রাখলেন। শাটার স্টক কি আমরা যদি দেখি, ধরেন এমন একটা ওয়েবসাইট যেখানে দেখেন, আচ্ছা আমার কথা বুঝতেছেন তো? ক্লিয়ার যা বলতেছি? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, শাটার স্টক হচ্ছে এমন একটা সাইট, এখানে দেখেন মানুষ ডিজাইন করে রাখে, সেই ডিজাইনটা যখন কেউ ডাউনলোড করবে, আমি যদি এখানে দেখি আমার ধরেন লোগো, এই যে ধরেন এই যে লোগো যদি এটা ডাউনলোড করতে যাই, তখন আমার দেখেন আমি এটা ধরেন হচ্ছে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে ডাউনলোড করতে সে আমাকে দিবে না, যে একটা সময় সে অ্যাকাউন্ট করতে বলবে, দেন হচ্ছে দেখেন এই যে মান্থলি কত টাকা চাচ্ছে, বুঝতে পারছেন? $29 এখানে টাকা চাবে, যাই ডাউনলোড করে না কেন আপনাকে টাকা চাবে। যদি এই যে নাইতে হচ্ছে আপনার কপিরাইট ফ্রি, এই যে এইভাবে নাম লেখা উপরে চলে আসবে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু আপনার একটা ডিজাইন করে রাখবেন সুন্দর করে, সেটা অন্য একজন ইউজ করতে যাচ্ছে, অর্থাৎ আপনি এটা ডাউনলোড করবে, সে ডাউনলোড করলেই ধরেন $29 থেকে 80% টাকা আপনি পাবেন, আর 20% এই ওয়েবসাইটটা পাবে। অর্থাৎ আপনি এই ডিজাইনটা তো বারবার করলেন না, একবার করে দিলেন,
ইনকাম করতেছেন কতবার বলেন তো? বারবার। বারবার, যতবার মানুষ কিনবে ততবার। আর মার্কেট প্লেস হচ্ছে আপনি একটা কাজ দিলে আপনি করে দিলেন, বাট এই যে তার মানে কি কন্টেন্ট সেলিং এ কি একটা কাজ করে রাখলেন সুন্দর, সারা জীবন বসে বসে খাবেন। বিভিন্ন ওয়েবসাইটে আছে টি শার্ট, শুধুমাত্র টি শার্টের জন্য টি শার্টের একটা ডিজাইন করে রেখে দিলেন, সারা জীবন ইনকাম করলেন। তার মানে কি আমরা কন্টেন্ট সেলিং সাইট সম্পর্কে দেখাবো, অর্থাৎ মানুষ অন্য অন্য কোচিং সেন্টারে যখন পড়বেন তারা দেখবেন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এর বাইরে যাইতে চায় না, ঠিক আছে? বাট আমি বলছি যে আমি যতক্ষণ পর্যন্ত ইনকাম না আসবে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার যা আছে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে ঘুরে আনবো। এবার বলেন হচ্ছে ধরুন আপনি মার্কেট প্লেসে কাজ পাইলেন না, তারপরে কি করবেন? পাইলেন না, তার জন্য থিঙ্কিং করেন, দেখেন কি কাজ হতে পারে। আপনি একজন ডিজাইনার হইলে এই যে বিভিন্ন কম্পিউটার প্রেস বা বিভিন্ন জায়গায় প্রচুর ডিজাইনারদের লোক লাগে না, একটা ডিজাইনিং হিসেবে জব করতে জি পারেন, জি ভাইয়া। এক জব করতে পারেন। সেকেন্ড দেখেন আর কি করতে পারেন, ধরেন আপনি জব করবেন না, আপনি একটা কোম্পানি দিবেন, ডিজাইনিং দিয়ে একটা কোম্পানি দেন, আপনি একটা পেজ খুলেন, খুলে পেজটাকে গুছান এবং হচ্ছে পেজটাকে বুস্ট করেন, যে আপনি এখানে লোগো বানান, এই করেন ওই করেন। একটা বুস্টে 500 টাকা যাবে, 3টা কাজ আসলেও কত পার কাজে মিনিমাম 500 টাকা নিবেনি মিনিমাম। আপনি যদি ফাইবারে কাজ করেন এগুলো তো মিনিমাম হচ্ছে আপনাকে অনেক টাকা আসবে, বাট যখন আপনি বাংলাদেশে কাজ করবেন 500 টাকা। তার মানে কি আপনি যদি ধরেন হচ্ছে $5 অর্থাৎ 400 টাকার বুস্ট করেন, আপনি যদি 4টা কাজ পান 2000 টাকা, তার মানে কি আপনার 1500 টাকা লাভ থাকলো না? দেখেন আমি আপনাকে তা তো অবশ্যই। বুঝাচ্ছি মানে কিভাবে ইনকাম করতে পারেন। থার্ড আর একটা অপশন, ধরেন আপনি ভালোভাবে শিখে ফেললেন, মানে আমি যা শিখেছি শিখলেন, আপনি আমার মতো কোর্স করতে পারেন, করাইতে পারেন, এটা ইনকাম না? হ্যাঁ, এটাও হতে পারে। তার মানে কি আপনার কি একটা শিখার পরে, এই জিনিসটা শিখার পরে কি আপনাকে কোনো ফালাইতে হচ্ছে কোথাও? হ্যাঁ, তা তো ঠিক। আমি আপনাকে এটা বুঝাচ্ছি, সবাই বুঝতে পারছেন? আপনারা চাইলে আপনারা একটা মানে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না ডিজাইনিং শেখার পরে। এরপরে আপনারা ধরেন ডিজাইনিং হওয়ার জন্য বিভিন্ন ভাইয়া কাজ করেন। হ্যাঁ বলেন। ভাই কিছু মনে করেন না, মানে আপনি কোথায় শিখছেন? আমি শিখছি বলতে গেলে আমি হচ্ছে আমি আপনাকে বলি, আমি যেখানে শিখছি সেখানে পুরো হচ্ছে কোর্সটা যখন করাইছে তখন আমি দিছি হচ্ছে তাকে 15,000 টাকা, একটা ঢাকার মধ্যে কোডার ট্রাস্ট, সেখানে মাত্র 15টা ক্লাস করাইছে। বাট আমি তখন এটা স্যাটিসফাইড ছিলাম না, মানে আমাকে তারা শেখানো হয়েছে ধরেন হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ক্লাস নিত, সেখানে প্রচুর টুলস নিয়ে আমাদের ডাইরেক্ট ঢুকাই দিয়েছে, একটা ভিজিটিং কার্ড করাই দিয়েছে, একটা লোগো করাই দিয়েছে, এই করাই দিয়ে ছেড়ে দিয়েছে। বাট আমি যেইভাবে আপনাদের করাবো, আমি কেন করাচ্ছি, আমি ঠেকা পড়তে পড়তে শিখছি, বুঝছেন? আমি এরপরে নিজে ইউটিউবিং শিখলাম, নিজে ইউটিউব থেকে শিখলাম, বিভিন্ন জায়গা থেকে শিখতে শিখতে তারপরে হচ্ছে আমি বললাম যে এভাবে মানুষ হচ্ছে বিপদে পড়তেছে। তখন আমি হচ্ছে কোর্সটা করায়, যখন আমি প্রথম কোর্স করাইলাম তখন কিন্তু আমি ফ্রি করাইছি সবাইকে। করানোর পর আমার মনে হয়েছে যে আমি আসলে বেটার কিছু দিতে পারবো, সেই জন্য আমি আসলে এখানে আসি। কারণ হচ্ছে এইসব ওয়েবসাইট সম্পর্কে কেউ জানাবে না, এগুলো কিন্তু আমি নিজে জানা। কথা কি বুঝছেন? জি ভাইয়া। এগুলা আপনি যখন আশেপাশে যাবেন আপনি দেখবেন কেউ শিখাবে না, এগুলা কেউ না। আর আমি যেভাবে টুলস শিখাবো এইভাবে কেউ শিখাবে না, আপনি একদম গ্যারান্টি করতে পারেন। এবং কোনো কোচিং সেন্টার বা কোনো জায়গায় এত সময় নিয়ে করাবে না, কারণ তারা তো বিজনেস টাইমিং, বুঝছেন? তো এই জি জন্য ভাইয়া। আপনি যেটা বলেন, আমি যদি বলি আমি ঠেকাই পরে শিখছি, কথা কি বুঝছেন? অনেকে আছেন না এখানে ঠেকাই পরে পরে শিখতেছেন, মানে আপনি কোথাও ভালো কিছু পাচ্ছেন না, করতেছেন, আছেন না এরকম? এমনকি নাই আমার মতো ঠেকাই পড়েন না কেউ? হ্যালো? আশা করি নাই মেবি। আচ্ছা, তো তার মানে আপনারা শিখবেন এখানে। সো আমি হচ্ছে আপনাদের সবগুলা জিনিস, আমি টুলসগুলো আমার ইউটিউব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি টুলসগুলো কি ভালোভাবে শিখাই। টুল শেখানোর পর আপনাদের শিখাইতে হবে না, আমি আপনাদের গ্যারান্টি দিই আপনাদের শিখাইতে হবে না কিভাবে হচ্ছে একটা ব্যানার করবে, একটা পোস্টার করবে। আমি যেভাবে শিখাবো টুলসগুলো, তারপর আপনারা এমনি পারবেন। আচ্ছা, তো এইটুকু যদি হয় তাহলে আমরা যাই পরবর্তী জিনিস, সেটা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন, অন্য জবের সাথে ডিজাইনিং এর পার্থক্য কি বলেন? ডিজাইনিং জবের পার্থক্য কি বলেন তো? তো নাই বলার জন্য, অন্য জবের সাথে ডিজাইনিং জবের পার্থক্যটা কি বলেন? ভাইয়া অন্য জব বলতে কি বুঝাইছেন? এটা কি প্রাইভেট যেকোনো কোনো জব, কিছু, যেকোনো জব, প্রাইভেটের চাকরি? যেকোনো জব, হ্যাঁ চাকরি, হ্যাঁ যেকোনো চাকরির সাথে ডিজাইনিং এর চাকরির পার্থক্য কি? ধরেন হচ্ছে আপনি ব্যাংকে বড় একটা পোস্টে চাকরি করেন,
ব্যাংকে চাকরি এ, করেন, এখানে ডিজাইনিং করেন। ভাই হ্যাঁ বলেন। এখানে একটা স্বাধীনতার একটা ব্যাপার স্যাপার আছে, একটা মানে এটা আমার একটা নিজের উপর, যেমন অন্য জবের ক্ষেত্রে যেরকম আমাকে কোনো কোনো জায়গায় জব করলে একটা কাজের একটা ইয়া দিন না, তোমাকে এই রেঞ্জের মধ্যে কাজ করতে হবে, এই কাজটুকু রেডি করে দিতে প্রেশার হবে, থাকে। কিন্তু হ্যাঁ, আর এখানে আমি নিজের মতো কাজ করার সুযোগ পাচ্ছি ডিজাইনিং এখানে। আর কেউ আপুদের মধ্যে কেউ বলবেন? তাসনিম আপু, আপনার সাথে কথা হয় নাই। পূর্ণা আপু আপনি বলেন, যে কেউ একজন বলেন। হ্যাঁ তাসনিম আপু বলেন। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে ডিজাইনিং এর ক্ষেত্রে ঘরে বসে হচ্ছে আমরা হচ্ছে আমি ইয়ে করতে এখানে পারবো। ধরেন আপনাদের লিমিটেশন করে দিই, ধরেন আপনি ডিজাইনিংটাও জব করেন কোথাও, ডিজাইনটাও হ্যাঁ ধরেন গ্রাফিক ডিজাইন নিয়ে কোথাও হচ্ছে কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, বাইরে। বাইরে কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, তারপরে এটা বলতেছি যে গ্রাফিক ডিজাইন জবটার সাথে অন্য যে কোনো জবের পার্থক্য কি? মানে আপনি ঘরে বসে এগুলো বাদ দেন, ঘরে বসে আমি বলি নাই এখনো, বুঝছেন? মানে গ্রাফিক ডিজাইন জবটার সাথে অন্য জবের পার্থক্য মাথায় কি আসতেছে? কিছু পার্থক্য, একটা পার্থক্য বলেন। মাথায় আসতেছে না। বলেন। আরেকটা পার্থক্য আছে, টাইমের একটা আছে, যেমন ওখানে একটা নির্দিষ্ট টাইম আছে, লিমিটেড টাইম, মানে আমাকে আমাকে ওই টাইমের মধ্যে উপস্থিত থাকতে হবে, কিংবা ওই টাইম পর্যন্ত অনেক সময় ওভার টাইম ডিউটি করতে হয়, কিন্তু ডিজাইনিং এরকম কিছু না, আমি যদি বলি, আমি বললে আপনারা বুঝে যাবেন। দেখেন গ্রাফিক ডিজাইন জিনিস, দেখেন অন্য জবের ক্ষেত্রে কি হয়, ধরেন আপনি ব্যাংকে জব করেন, ব্যাংকের একটা রুলস থাকে যে এত টাকা এইভাবে হলে এরকম সুদ আসবে, এরকম হবে। যে কোনো জিনিস করেন না কেন, একটা জিনিস একটা নির্দিষ্ট রুলস থাকে যে এইভাবে করলেই হয়ে যায়, আপনি একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে করলে হয়ে যায়। বাট ডিজাইনিং এর ক্ষেত্রে হয় কি, আপনি যতই বস হন না কেন, আপনি ধরেন আপনি যতই ডিজাইনিং পারেন না কেন, আপনি সবসময় ক্লায়েন্টের নিচে থাকবেন, অর্থাৎ ক্লায়েন্ট যা চায় তাই আপনাকে দিতে হবে। অর্থাৎ ধরেন আপনার কোনো নিজস্ব স্বাধীনতা নাই, যেটা হচ্ছে আপনি বলতেছেন বিভিন্ন জিনিস করবেন। ধরেন আপনার একটা ডিজাইনার সবজি বিক্রি করে, এখন আপনি সেই লেভেলের হচ্ছে ডিজাইন করে দিলেন সুন্দর, সে চাই হচ্ছে একদম লেদা বারকাই হচ্ছে ডিজাইন চাই। এখন আপনি যতই তাকে একদম প্রফেশনাল ডিজাইন দেন না কেন, সে নিবে এটা? সে নিবে একবারও? ধরেন এই যে দেখেন আপনি বিজনেস কার্ড ধরেন, দেশের বাইরে বিজনেস কত প্রফেশনাল। হ্যাঁ সে তো বুঝবেই না যে এটা প্রফেশনাল, সে বুঝবে না, সে উল্টা হচ্ছে গালি দিয়ে বলবে কিছুই তো সে পারে না সে। আমি আপনাকে বুঝাই, ভিজিটিং কার্ড দেখেন, দেশের বাইরে ভিজিটিং গুলো কত স্ট্রং, মানে কত ডিজাইনিং। আমি আপনাদের দেখাবো, শিখাবো, তো আপনাকে তো আর বাংলাদেশিদের শিখাবো না, বাট বাংলাদেশি গুলো দেখেন না, একটা কার্ডের মধ্যে উপরে বালিশ টালিশ সব টপ দিয়া প্রচুর লেখা বিজনেস কার্ডে, দেখেন না? দেখেন তো বাংলাদেশি গুলো কার্ড পান না? এখন বিজনেস কার্ড বাইরের দেশের সাথে বাংলাদেশে, তাইলে দেখেন আপনি যদি বাইরের দেশেরটা বাংলাদেশ আইনা দেন, বাইরের দেশে কি থাকে, একটা বিজনেস কার্ডে কি থাকে আমি বলি, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর তার নামটা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এই চারটা বাদে কিছু থাকে না, তার লোগোটা থাকে। বাংলাদেশে কি এইগুলোর মধ্যে লিমিটেশন থাকে? তো তার মানে অনেক হাবিজাবি জিনিস থাকে, অনেক কিছু থাকে। তার মানে কি আপনি, আমি বাংলাদেশের ভাইয়া, আমি বাংলাদেশে মনে করেন অনেকগুলো ভিজিটিং কার্ড খুঁজছি যেগুলোর মধ্যে পাই নাই যে ইমেল অ্যাড্রেস আছে। তার মানে কি আপনি ডিজাইনিং যতই প্রফেশনাল হন না কেন, আপনার ডিজাইনটা ওই রকমই বানাইতে হবে যেরকম ক্লায়েন্ট চায়। আপনাকে যদি ক্লায়েন্ট বলে হচ্ছে একদম ফাউল ডিজাইন করে দিতে হবে, সেটাই আপনি যখন করে দিবেন তখনই তার কাছে আপনি সেরা হবেন, তাছাড়া আপনি তার কাছে সেরা হবেন না। তার মানে এখানে আপনার কোনো স্বাধীনতা নেই, আপনার ডিজাইন সেন্সের কোনো স্বাধীনতা নাই। আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট কোন কালার চাচ্ছে, কিরকম ডিজাইন চাচ্ছে, বুঝছেন? অন্য জবের সাথে, অন্য জব তো আপনি নিজের মতো কোম্পানির আন্ডারে করে ফেলতেছেন, বাট এখানে যতদিন কাজ করবেন, ডিজাইন অন্য মানুষ কি চাই সেটার উপরে প্রয়োজন প্রচুর হাজারবার আপনাকে এডিট করাবে, তারপরে তার যে রকম পছন্দ সেভাবে নিবে। আর যদি আপনি সেভাবে করে দিতে না পারেন, আপনি তার কাছে ভালো ডিজাইনার হইলেন না, বুঝছেন? অন্য জবের সাথে তো এটা বুঝবো কিভাবে কার কি রুচি এরকম? এটা হচ্ছে কাজ করতে করতে আপনি তো তাকে হচ্ছে তার থেকে অবশ্যই প্রথম দিকে কি করবেন, একটা কাজের, আমরা তো যখন কাজ করবেন আমি শিখাবো, দেখাবো কিভাবে সে কোন টাইপের লোগো চাচ্ছে। আপনাকে তো আপনি বলবেন অনলাইন থেকে ডাউনলোড করে আপনাকে পাঠাইতে, কোন টাইপের লোগো তার পছন্দ হয়েছে, দেন আপনি ওই টাইপের উপর অ্যাপ্লাই করবেন। কথা কি বুঝছেন? সে অনলাইনে তো সে বিভিন্ন লোগো দেখবে, দেখার পর তার কাছে চোখে যে ডিজাইনটা লাগছে সেটাই তো সে, এরকমই তো সে চাচ্ছে, বুঝছেন? বুঝছি। তার মানে কি আপনি এখানে কিন্তু আপনি এখানে কিছুই না, কথাই বুঝছেন? এটাই হচ্ছে অন্যদের সাথে এখানে পার্থক্য। আপনি এখানে কিছুই না, আপনার কাজ অন্যরা দেখা পছন্দ করলে করবে, না করলে নাই।
না করলে টাকা পাবেন না, শেষ। বুঝছেন আবার? আচ্ছা, এবার আসি। ভাই অনেক সুন্দর কথা হয়েছে কিন্তু এটা। এরপরে আসি, আমাদের অনেক সময় মানে একটা জিনিস নিয়ে গাফলা থাকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। এটা আসলে অনেকেই পেঁচাই ফেলি। কেউ যদি বলি ফ্রিল্যান্সিং কি, কেউ বলে যে আউটসোর্সিং কি, দুইটার পার্থক্যটা আমরা বুঝতে পারি না। কেউ বলেন তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা কি? দুইটাই কি এক? এটাই তো আমি এটাই কি আসলে সবাই জানে কিনা দুইটা এক না দুইটা ভিন্ন, নাকি দুইটা আসলে কি? এটাই তো সবাই গাপলাই লেগে ফেলি। এখন আজকে বলেন, আজকে আমরা শিখেই যাব দুইটা কি আসলে, ফ্রিল্যান্সিং এবং আমি আউটসোর্সিং মানে কি বলেন। আমি আগে মনে করতাম ভাই, আমি সত্যি কথা বলতে দুইটাই এক। আমরা যার সবাই সবাই দুইটা এক ভাবতাম, সেটাই আজকে ভিন্ন কি জিনিস এটা আমরা শিখাবো। আর কেউ কি এক জানতেন? তাসনিম বাবু, আপনি এক জানতেন? ভাইয়া আমার মনে হয় ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি, এই যে আমরা যে গ্রাফিক্স এর কাজ বা মনে করেন ওয়েব ডিজাইনের কাজ বা যেসব কাজগুলা করি ওটার সাথে ফ্রিল্যান্সিংটা যায়। আর আউটসোর্সিং হচ্ছে কি আরো ব্যাপক কিছু বুঝায় আই থিংক। পরে বুঝবেন। আচ্ছা, তাসনিম বাবু বলেন। আমি জানি যে এই দুটোটা এক না, বাট এই দুটোটার ইয়েটা আসলে ভালোভাবে আইডিয়া নাই আমার। বাট দুইটা যে এক না সেটা জানতাম। আমি বলি, এটা মাথায় ঢুকে নেন, এটা খুব সিম্পল জিনিস। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা বলতে পারে, পার্ট টাইম জব বলতে পারেন। ধরেন আপনার যখন ইচ্ছা তখন কাজ করবেন। ধরেন হচ্ছে একটা আইডি খুললেন, খোলার পরে যখন ইচ্ছা, ফ্রিল্যান্সিং অর্থাৎ একটা ফ্রিডম, মানে ফ্রিডম থেকে ফ্রিল্যান্সিং অর্থাৎ ফ্রি টাইমে লার্নিং অর্থাৎ ইনকাম করাটা। ধরেন আপনি হচ্ছে এখন আপনার কাজ করার দরকার নেই, আপনি ফাইবারের ধরেন অ্যাক্টিভ অফ রাখলেন, অর্থাৎ আপনার কোনো কাজ আসবে না, আপনি ফ্রি। যখন আপনার দরকার তখন আপনি কাজ করলেন, ইনকাম করলেন। অর্থাৎ আপনি আপনার সময় অনুযায়ী আপনি একটা মানুষ থেকে কাজ নিচ্ছেন, কাজটা করতেছেন, অর্থাৎ এটা একটা ফ্রিল্যান্সিং। আর সে তার কাজটা আরেকজনকে দিয়ে করায় নিচ্ছে, সে সে করতেছে আউটসোর্সিং। বুঝছেন? সে তার কাজটা আরেকজন, যেমন হচ্ছে বিদেশে দেখবেন বিভিন্ন হচ্ছে তার অ্যাসাইনমেন্ট গুলো না কইরা এই $5 দিয়ে ফাইবারে ছাড়া দিয়ে, যে বাঙালি কিছু আছে করে কইরা তার জমা দেয়। অর্থাৎ সে তার আউটসোর্সিং এর মাধ্যমে তার কাজটা সে তুলে আনছে, আর সে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছে। বুঝছেন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি? যে কাজটা দিবে সে হচ্ছে আউটসোর্সিং করতেছে, আর যে কাজটা নিচ্ছে করতেছে সে হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে। কথা কি বুঝছেন? আবার রবিন ভাই, আপনি বুঝছেন জিনিসটা কি? আচ্ছা, তার মানে কি আপনি কি ফ্রিল্যান্সার হবেন না আউটসোর্সিং হবেন? কোনটা? আউটসোর্সার হবে কোনটা? ভাই ফ্রিল্যান্সার। বেসিক্যালি আমরা হচ্ছে এই জিনিসগুলো করার পরে আমরা যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে আমাদের বেসিক, যে আমরা আসলে জানবো। তারপর আমরা আমাদের দেখি আমাদের যে সিলেবাসটা সেটা আমরা কিভাবে আমরা সাজাইছি বা কিভাবে করছি। দেখেন সিলেবাসটা পুরা, যে সিলেবাসটা আমি হচ্ছে শুধুমাত্র ফটোশপের জন্য সাজাইছি, এই 15টা ক্লাসে আমি হচ্ছে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার মানে পুরো গ্রাফিক ডিজাইন আমাকে শিখিয়ে ফেলছিল 15টা ক্লাসে। আর সেই 15টা ক্লাসে শুধুমাত্র আমি আপনাকে গ্রাফিক ডিজাইনের 50% করাবো। তার মানে কি অবশ্যই এটা কি হবে, অন্য জায়গা থেকে প্রচন্ড মানে অল্প ধীরে ধীরে আগাবো, তাই না? মানে অল্প অল্প করে শিখবো এবং হচ্ছে প্রফেশনালি শেখার চেষ্টা করবো, তাই না? আচ্ছা জি ভাইয়া। গ্রাফিক ডিজাইন শেখার জন্য দুইটা মানে সফটওয়্যার প্রয়োজন হয়, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো প্রশ্ন হতে পারে দুইটা কেন ইউজ করি আমরা? দুইটা কেন ইউজ করি আমরা যখন টুলসে যাব তখন আমরা বুঝবো, আমরা বলবো। তো আমরা একটা গ্রাফিক ডিজাইন সেরা প্রফেশনালি বা গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমরা দুইটা সফটওয়্যার বেশি প্রয়োজন। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং আরেকটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এগুলোকে ডাউনলোড করতে হবে, এগুলোও দেখবো একটু পরে। তো এই দুইটা জিনিস আমরা যখন ভালোভাবে শিখবো এবং কাজ করবো, এই দুইটা জিনিস দিয়ে আমরা আসলে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবো। আর দুইটা জিনিস কিছুই না, যেমন আমরা যখন গেম খেলি, কোনো একটা গেম খেলতে গেলে অথবা একটা ছবি এডিট করার জন্য যখন আমরা সফটওয়্যার নামাই, আমাদের কিন্তু নিজেকে দেখার জন্য ওই যে মোবাইলে যদি নামাই, এটা শেখার জন্য কিন্তু আমাদের বেশি সময় লাগে না। বেশি সময় কি লাগে আমরা বুঝি, মানে আমরা এটা দিলে এটা হবে, এটা দিলে হতে হবে। এখানেও সেম, আমরা যদি ফটোশপটা শিখে ফেলে আমরা ইলাস্ট্রেটরটা শিখার এত প্যারা লাগবে না, আমরা দেখলে আমরা বুঝতে পারবো দুইটারই মোটামুটি ইন্টারফেস সেম, সব সেম। অর্থাৎ নতুন করে একটা জিনিস শেখার জন্য দেখার জন্য একটু সময় লাগবে, বাট সময়টা দিলে সব ঠিক হয়ে যাবে। তো আমরা ফটোশপটা এইভাবে সাজাইছি যে প্রথম ক্লাসটা কিভাবে কতটুকু করাবো, ক্লাস অ্যাসাইনমেন্ট, অবশ্যই ক্লাস অ্যাসাইনমেন্ট দেখেন। দ্বিতীয় ক্লাসটা কতটুকু করাবো, তার আগে ক্লাস অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটার ক্লাস অ্যাসাইনমেন্ট আমরা এমনভাবে দেওয়া যেখানে হচ্ছে যে এই টপিকের উপরে এটা করলেই আপনাকে এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার। আর এই টপিক মানে হচ্ছে একটা টুলস, এখানে
দুইটা টুলস, অর্থাৎ দুইটা একটা টুলস করে শেখানো। আর যে জায়গায় আমরা এই 5টা টুলের মধ্যে এই 15টা টুলের ক্লাস আমি করে আসছি, তার মানে আপনাদের অনেক ধীরে সুন্দরভাবে আগাবো। সেই জায়গায় এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দিব, তবে আপনাদের ওয়াদা করতে হবে আমি যে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো দিব সেগুলো সবগুলো জমা দিবেন। তখন আমি আপনাদের হচ্ছে বলতে পারবো যে আপনারা সবাই হচ্ছে একটা সময় পর ইনকাম জেনারেট করতে পারবেন। এখন আপনি যদি আমাকে ক্লাস অ্যাসাইনমেন্ট জমা না দেন, আমি তো আসলে বুঝবো না আপনি কতটুকু করছেন বা কোন জায়গায় সময় দিতে হবে। আর অবশ্যই কেউ ফাঁকি দিবেন না। ধরেন আপনি কাজটা করেন নাই, সময় পান নাই, করতে পারেন নাই, প্রয়োজনে একদিন সময় নেবেন, সবাই একদিন সময় দিবে আপনাকে, আমরা একদিন পরে ক্লাস নিব, তারপরেও সবাই কাজটা করে একসাথে আগাবো, ঠিক আছে? জি ভাই। সবাই এখানে যারা আছে সবাই একসাথে আগাবো, সেই আমরা এইভাবে আগাবো। আচ্ছা, তো আমাদের এই কোর্সটা সম্পর্কে আমরা সিলেবাস দেখাচ্ছে, বলো সিলেবাসটা আমরা যখন কভার করব তখন বুঝবেন। আমি ধীরে ধীরে একদম সিরিয়ালি কভার করব। সো দুইটা এই সিলেবাসগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, যদি যার লাগে সেখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এবার দরকার হচ্ছে দুইটা সফটওয়্যার আমাদের ইনস্টল করা। অনেকের ইনস্টলের সমস্যা থাকতে পারে, ইনস্টলটা বুঝেন না, সেটা আমরা দেখা দিব কিভাবে ইনস্টল করতে হয়। তাছাড়া আপনাদের শুধু যে ফটোশপ ফ্রিল্যান্সিং এর জন্য বা শুধু যে ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করা শিখবেন তা না। আমরা এই জার্নিতে, আমি যেহেতু হচ্ছে যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, আমি একজন ডেভেলপার হিসেবে কাজ করি, সেই জন্য আমি আসলে বুঝি যে অনলাইন ভিত্তিক হচ্ছে প্রচুর জানার ব্যাপার আছে, সেগুলো আপনাদের ফাঁকে ফাঁকে জানাবো যাতে হচ্ছে আপনারা নিজেদের আগে রাখতে পারেন। তো ধরেন হচ্ছে আপনারা কম্পিউটারের জন্য অনেক সময় অনেক সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটা সব সময় আপনারা একটা ওয়েবসাইট থেকে নিতে পারবেন, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। এটা হচ্ছে আপনাদের হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে আমরা পেইড কোনো সফটওয়্যার ইউজ করি না। অর্থাৎ এই যে আমরা যদি ফটোশপটা কিনতে যাই, এটা কিন্তু বাৎসরিক আমাকে দিতে হবে প্রায় হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা, দুইটার জন্য 20,000 টাকা। কেউ কি 20,000 টাকা দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করবে? হ্যালো, না, তা তো অবশ্যই হ্যাঁ না। অবশ্যই না। অবশ্যই না। তার মানে আমরা বাংলাদেশে এমন একটা সিস্টেম, সেখানে আমরা ক্র্যাক ফাইল খুঁজি, অর্থাৎ অন্যদের জিনিসটাকে আমরা ক্র্যাক করা খুঁজি যেখানে আমাদের টাকা লাগবে না সবাই। তার মানে আমরা ক্র্যাক ফাইলের মধ্যে অনেক সময় থাকে যে অনেক ভাইরাস থেকে থাকে যেটা কম্পিউটারকে হার্ম করে। আর গেট ইনটু পিসিতে সবগুলো সফটওয়্যারই ক্র্যাক, বাট এখানে কোনো ভাইরাস নাই, এটা প্রমাণিত। এই জন্য আসলে এই সাইটটা আপনারা getintopc.com, আমি যদি এটাকে কপি ইয়া করে, ভাইয়া ক্র্যাক মানে কি বলবেন? ক্র্যাক বলতে ধরেন আপনার একটা পেইড সাইট আছে, ঠিক আছে, পেইডটা কিনছেন পরে আপনাকে একটা কোড দিল, যেটা দিলে আপনি পারছেন, অর্থাৎ টাকা দিয়েছেন, এটার জন্য একটা বোঝা যায়, তাই না? তো ক্র্যাকটা হচ্ছে ওই ওয়েবসাইটের মধ্যে এমন ভাবে হচ্ছে কোডগুলোকে ইনজেক্ট করে দিয়েছে, অর্থাৎ আপনাকে এখানে ডাউনলোড করার পর ওই কোডের প্রয়োজন হয় না, আপনি আনলিমিটেড সারা জীবন পেইড ভার্সনটা ইউজ করতে পারবেন। কথা কি বুঝছেন? মানে আরেকজনের কিনাটাকে আপনার উপর আপনাকে এমন ভাবে দেওয়া হয়েছে যে আপনার আর কিনতে হচ্ছে না, আপনি ওই কিনাটারই হচ্ছে আপনি ইউজ করতেছেন, বুঝছেন? তো আচ্ছা ভাইয়া মানে যে যে কিনছে তার ক্ষতি হচ্ছে না, তার তো কোনো লাভ হচ্ছে না এখান থেকে। এখানে তো আপনাকে এটা আমি বলি, ক্র্যাক মানে যে হচ্ছে তাদের কোনো লাভ ছাড়া তো তারা কেউ কিছু করবে না। যে কিনতেছে সে ক্র্যাক করতেছে না, ক্র্যাক করে ক্র্যাকার যারা যারা হচ্ছে হ্যাকিং জানে তারা, বা যারা হচ্ছে কোন একটা ওয়েবসাইট, যেমন আমি বলি আপনাকে এই ওয়েবসাইটটা ক্র্যাক করে এই ওয়েবসাইটে রাখছে, অর্থাৎ আপনি যখন এইটাকে ডাউনলোড দিচ্ছেন এই ওয়েবসাইটে যায়, তার একটা প্রথম লাভ কি, সে ওয়েবসাইটে কি করতেছে, লিঙ্ক জেনারেট করতে পারতেছে, মানুষ আনতে পারতেছে, অর্থাৎ সে কিন্তু এটা গুগল অ্যাডসেন্স থেকে প্রচুর এই যে অ্যাডগুলো আসতেছে চারপাশে, এগুলো থেকে কি প্রচুর সে ইনকাম অলরেডি করতেছে। কথা কি বুঝতেছেন? এখানে যদি অ্যাডটা জি না ভাই। থাকতো আপনি কি এই ওয়েবসাইট যাইতেন না। অর্থাৎ হচ্ছে এখানে যে এই যে অ্যাডগুলো আসতেছে, এই অ্যাডগুলা, এই যে এইখানে যে অ্যাডগুলো আসতেছে, সো বিভিন্ন অ্যাড থেকে তারা এইভাবে পাচ্ছে। আর সেকেন্ড কথা, ক্র্যাকের মধ্যে 99% হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সেস চাই। দেখবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস চাই, এই চাই। যেমন আমরা যখন আমরা একটা জিনিস জানি না, আমরা যখন মোবাইলে কোনো অ্যাপস নামাই তখন দেখবেন না বিভিন্ন অ্যাক্সেস চাই, আপনার ফোন, কন্টাক্ট, ইমেল অ্যাক্সেস চাই, হ্যালো দিলে, হ্যাঁ অ্যাক্সেস দিনে চাই। তারা হ্যালো অ্যাক্সেস কেন এরকম। চায়? আপনি কিন্তু নিশ্চিন্তে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছেন, বাট তারা কিন্তু আপনাকে চাইলে হুট করে আপনার অ্যাকাউন্টে কে আছে, কার সাথে চ্যাট করতেছেন সব দেখতে পারবে, কারণ আপনি কিন্তু তাদের লিগ্যালি অ্যাক্সেস দিয়ে দিয়েছেন না? ও জি জি হ্যাঁ জি। আমি যখন অ্যাপস বানাই, আমি যদি অ্যাক্সেস চাই নি যে আপনার কন্টাক্ট, আপনার মেসেজগুলো আমি দেখবো, আপনি অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, তার মানে এই জন্যই তো ধরেন হচ্ছে ফেসবুক বলেন তারা এত ধনী কেন, তারা হচ্ছে আপনার বিক্রি করে, আপনার হচ্ছে কি ইনফরমেশন বিক্রি করে, এই জন্য তারা এত কোটি কোটি ধনী হচ্ছে কেন? কারণ আপনার ইনফরমেশন, মানে দেখবেন আপনি অনেক সময়
এমন কিছু অ্যাড পাবেন আপনার মেসেজে যেটা আপনি কখনো ওই সাইট সম্পর্কে গেছেনই না, জানেনই না, আপনি জানেনও না, আপনার নাম্বার তার কাছে চলে গেছে। বুঝছেন? বিভিন্ন বড় বড় কোম্পানি কাছে আপনার এই তথ্যগুলো বিক্রি করে। সেম এই ক্র্যাকের ভিতরে তারা হচ্ছে কোডগুলো ইনজেক্ট করে দেয়, যেখানে আপনার কম্পিউটারটার কিছু কিছু পার্ট তারা অ্যাক্সেস নিয়ে রাখে। আপনি পেড নিলে এটা হবে না, বাট আপনি ফ্রিতে যখন এই যে ক্র্যাক নেবেন, তার মানে একজোটা আছে, আপনি হয়তো ভিআইপি কেউ না, এই জন্য আপনার আইডিটা আপনার কম্পিউটারে কোনো ক্ষতি হচ্ছে না, কিছু নিচ্ছে না। বাট আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন আর ক্র্যাক চালাইতেন, আপনার কি কম্পিউটারটা রাস্ত থাকতো? তা তো অবশ্যই না। তার মানে কি, দেখবেন যে প্রাইম মিনিস্টার বলেন তারা কিন্তু কখনোই ক্র্যাক ইউজ করে না। বিভিন্ন কোম্পানি, ব্যাংক কোম্পানি, তারা কিন্তু ক্র্যাক সফটওয়্যার ইউজ করে না। ইভেন তারা ল্যাপটপের যে উপরে যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা পর্যন্ত কালো টেপ দিয়ে বন্ধ করে তারা ইয়ে করে, এই যে মিটিং করে। কারণ কি জানেন? কারণ অনেক সফটওয়্যার আছে যারা আপনার ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে রাখছে, আপনি কোথায় আছেন তারা বসে বসে দেখতে পারতেছে। কথা কি বুঝছেন? আজকে রাতে সবাই ভাবেন পিৎজা খাবেন, সবাই ভাবেন শুধু পিৎজা খাবেন, ফেসবুকে একটা সার্চ দিবেন শুধু পিৎজা, আর কিচ্ছু করা লাগবে না। কালকে থেকে দেখবেন আপনি স্ক্রল করতেছেন, পিৎজার অ্যাড আসবে, বিভিন্ন রেস্টুরেন্টে পিৎজা আসবে। কেমনে আসে? কথা কি বুঝছেন? আচ্ছা, আমরা ফ্রিল্যান্সিং এর বাইরে চলে গেলাম, বাট আমরা যতটুকু বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাসনিম আপু, আপনি বুঝছেন? আমরা হয়তো জি ভাইয়া বুঝছি। ফ্রিল্যান্সিং এর বাইরে অনেক কথা চলে যাবে, আসলে মাইন্ড করে না, সময় গেলে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি, না এগুলো তো জানার দরকার আছে। জানার দরকার আছে ভাইয়া। আমরা গেট ইনটু পিসি থেকে আমরা আমাদের সফটওয়্যারটা নিব। সেখানে আপনারা কোন সফটওয়্যার নেবেন সেটা দেখার জন্য আপনি আপনার যে পিসিটা, সেটা আপনি দেখবেন। আপনার পিসিটা হচ্ছে, আমি যদি দেখি, আপনার যদি পিসিটা দেখেন, আপনি পিসিটা হচ্ছে আপনি হচ্ছে ধরেন হচ্ছে আপনার যে ধরেন এখানে যে আপনি হচ্ছে আপনার ডেস্কটপ দিস পিসি থেকে আপনার প্রপার্টিসে দেখবেন, যে প্রপার্টিসে আপনি দেখবেন হচ্ছে আপনার ডিভাইসটা কত র্যাম কত জিবি। দেখেন আমার ডিভাইসটা 8 জিবি র্যাম, কোরাই 5, এই জিনিসটা শুধু আপনারা দেখবেন, কোরাই 5, 8 জিবি র্যাম, আর উইন্ডোজ 10 অপারেটর আমার দেওয়া, ঠিক আছে? এইটুকু আপনারা দেখবেন। এই যে উইন্ডোজ 10 আপনাদেরটা কত আছে, এই র্যাম কত, আপনাদের হচ্ছে ইয়োর প্রসেসরটা কত, এবং হচ্ছে আপনাদের উইন্ডোজ কত দেওয়া আছে। এটা দেখার পর আপনারা যাবেন হচ্ছে আপনাদের এটা যাবেন, যার পর আপনারা হচ্ছে অ্যাডোবি, আমার দরকার কি ফটোশপ, সার্চ দিলাম। অ্যাডোবি ফটোশপের প্রত্যেক বছর একটা করে ভার্সন আছে। আমরা 2021 ভার্সন সবচেয়ে আপডেট, যাদের র্যাম হচ্ছে 8 জিবি এবং হচ্ছে তাদের উইন্ডোজ 10 দেওয়া এবং হচ্ছে কোরাই 5 অথবা কোরাই 3 দেওয়া, তারাই শুধুমাত্র 21 ভার্সনটা ইউজ করবেন। কারণ এটা যদি ডাউনলোড, এটা ক্লিক করে নিচে যায় দেখেন এটা কি কি লাগবে, এটা তারা বলে দিয়েছে। দেখেন এটা হওয়ার জন্য, এটা সাইজটা হচ্ছে 2.4 জিবি, এটার জন্য অপারেটিং সিস্টেম হতে হবে 64 বিট, এবং হচ্ছে এটাকে যদি বলি যে এটার জন্য দেখেন উইন্ডোজ 7, 8, 10 সবগুলোতে হবে। র্যাম হচ্ছে কি 1 জিবি রিকোয়ার্ড মাস্ট বি থাকতে হবে, আর 3 জিবি খালি জায়গা থাকতে হবে। তখনই কি হচ্ছে আপনি এখানে যাবেন, এটা ডাউনলোড করবেন। কথা কি বুঝছেন? যত বেশি র্যাম থাকবে তত এটা স্পিডে চলবে। আর আপনার যদি র্যাম কম থাকে আপনি কম ভার্সনগুলো নেবেন। কম ভার্সন কি আপনি ধরেন, আচ্ছা আমি একটু পরে জানিয়ে নিব সবার র্যামটা, তখন আমি বলে দিব। আচ্ছা দেখেন অ্যাডোবি ফটোশপের আরো অপশন আছে, 2014 ভার্সন আছে। যত কম নেবেন তত হচ্ছে র্যামের প্রয়োজন কম হচ্ছে, তত স্পিডে চলবে। আর যাদের হচ্ছে একদমই র্যাম কম, অনেকে একদমই বাজে পিসি, তারপরেও তারা বলে যে তারা সে চালাতে পারবে না, অবশ্যই চালাতে পারবেন। তাদের জন্য আছে CS6, অ্যাডোবি ফটোশপ CS6। ভিডিওটা দেখে অবশ্যই আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? ভিডিওটা দেখে অ্যাডোবি CS6, এই যে এই ভার্সনটা আপনার মাত্র হচ্ছে 60 MB বা 70 MB, এটা সব কিছুতে চলবে, ঠিক আছে? আপনার কিছু নাই তখন আপনি এটা ইউজ করবেন। যখন আপনার র্যামের অবস্থা খুব খারাপ, দেখেন এটার ফাইল সেটআপ মাত্র 146, যেখানে 2 জিবি এখানে 146, বাট এটার ইন্টারফেসটা একটু কি হবে, অবশ্যই যেহেতু আপডেট হবে, আপডেট থেকে একটু অন্যরকম হবে না? তো এটা হচ্ছে 32 বিট 64 বিট, 2 ভার্সনে চলবে, অর্থাৎ আপনাদের যে কোনো উইন্ডোজ 7 এ যে কোনো জায়গায় চলবে, ঠিক আছে? তো তার মানে আপনার এইটা হচ্ছে যখন আপনি যে কোনো পিসি, নর্মাল পিসিতে এটা চালাতে পারবেন, ওইটা এটা। এখন আপনারা বলেন সবার পিসি কনফিগারেশনটা আমাকে বলেন, আমি বলে দিচ্ছি কে কোনটা ইনস্টল দিবেন। ভাই আমারটা বলি, হ্যাঁ বলেন। আমি তন্ময়। আমারটা হচ্ছে যে 4 জিবি র্যাম, তারপর কোরাই 5, তারপর দেন উইন্ডোজ হচ্ছে 8। উইন্ডোজ 8। আচ্ছা সবাই চেষ্টা করবো উইন্ডোজ 10 এ রাখতে, যেহেতু আমরা সবাই আপডেট জিনিস উইন্ডোজ 10। আচ্ছা উইন্ডোজ যদি ভাইয়া, হ্যাঁ বলেন।
উইন্ডোজ 10 আপডেট দিতে গিয়ে আমার ল্যাপটপ স্লো হয়ে গেছিল, এই কারণে উইন্ডোজ 8 দিছে। আচ্ছা, আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু কোর 4 জিবি আছে তখন হচ্ছে 2021 চালাতে পারবেন, তবে একটু স্লো করবে। হ্যাঁ 21 স্লো আছে, এমনি এমনি উইন্ডোজ একটু আপনার ল্যাপটপ একটু স্লো করে। স্লো আছে, আমি বলি স্লো আসে সবার জন্য। আমি বলি সবাই তো মন থেকে ডিজাইনার হতে চান, এই তো আমি বলি আগে সবাইকে মন থেকে ডিজাইনার হতে চাচ্ছেন না? ভাইয়া জি সবাই মন থেকে কাজ করার ইচ্ছা আছে না, যে ফ্রিল্যান্সিং এ এই যে দুইটা সফটওয়্যারে প্রচুর কাজ করব এবং ইনকাম করব? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা সবাই একটা জিনিস কিনে নেবেন, একটা হার্ড ডিস্ক। এটা হচ্ছে এসএসডি। এসএসডি হার্ড SSD ডিস্কটা হ্যাঁ হচ্ছে, এটা হচ্ছে আপনার যে নরমাল হার্ড ডিস্ক এটা থেকে 100 গুণ বেশি স্পিডে দিবে। মাত্র এটার দাম দেখেন কত, 1950। 2000 টাকা দিলে আপনার কম্পিউটার হয়ে যাবে একদম খরগোশ গতিতে, একদম দৌড়াবে, বুঝছেন? এই যে আমি যে কাজ করতেছি এসএসডি, আমার যে কোনো ওয়েবসাইটে আমার কি কোনো ঝামেলা করতেছে? এই যে আমি না যে কোনো অ্যাপসে যাচ্ছি, কোনো সমস্যা করতেছে? না না তার মানে এসএসডি একটা অন্য হার্ড ডিস্কের সাথে জাস্ট 2000 টাকা ইনভেস্ট করবেন আপনার নিজস্ব কম্পিউটারটাকে ডাবল করার জন্য। এটা এখন করতে হবে না, ধীরে ধীরে তো প্রয়োজনে। আমি যখন করছিলাম আমি আমার নিজেরটা ইনকাম জেনারেট করে করছিলাম, ততদিন পর্যন্ত আমি হচ্ছে কচ্ছপের মতো যাচ্ছিলাম আর কি। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এটা করলে আপনাদের কম্পিউটার যে কোনো ভার্সনের হোক না কেন আপনার স্পিড চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আগে যেরকম আমার হার্ড ডিস্ক যেটা আছে এটাও কি থাকবে? এটাও থাকবে জাস্ট এটা হচ্ছে, এটা দিয়ে শুধুমাত্র উইন্ডোজটা চালাবেন। সি ড্রাইভে জাস্ট এটার মধ্যে উইন্ডোজটা রান করাবেন, বুঝছেন? আচ্ছা, এসএসডি আমাকে কিনতে বলছিল, আমি মানে কেনার ইচ্ছা ছিল, মানে এসএসডি কিনবো, কিভাবে কিনবো, কিভাবে এটা করতে হবে এটা জানতাম না। আমাকে অনেকে কিনতে বলছিল ল্যাপটপ জাস্ট স্লো করে, তো সেই আপনি কারণে। যাবেন এসএসডি অথবা ল্যাপটপটা নিয়ে যাবেন, কম্পিউটার থাকলে জাস্ট কম্পিউটারটা গিয়ে এসএসডি একটা কিনে ফেলবেন, কিনে জাস্ট হচ্ছে কম্পিউটার লাগাই দিবেন। আর ল্যাপটপ নিয়ে দোকানে গেলে তারা লাগাই দিবে। তারা হচ্ছে এই আচ্ছা যে এটার দাম দেখেন, দাম যে কোনো ব্র্যান্ডের নেন 2019 মধ্যে থাকে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে কোনটা নিলে ভালো হয়? এখানে যেমন অনেক রকমের তো যে কোনো আছে। জিনিস আপনি এসএসডি যে কোনো, এই যে ট্রান্সলেটর আছে, এডাটা আছে, যে কোনোটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে কোনো যেটা আপনার দামের সাথে মিলাবে সবটাই সেম কাজই করবে। আচ্ছা, মানে ওইটা দিয়ে শুধু ডেস্কটপ চালাতে হবে, ডেস্কটপ মানে সি চালাবেন ড্রাইভ। যাতে ডেস্কটপ সি ড্রাইভ চালাবেন যাতে স্পিডটা বাড়ে, এটাই তো টেকনিকটা, আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা, সবাইকে বুঝতে থ্যাংক ইউ পারছেন ভাই। আমার কথাগুলা? মানে বেশি আবার বাইরে চলে যাচ্ছে, সময় যাচ্ছে, এটা আবার মানে বিরক্ত হয়েন না, ঠিক আছে? বিরক্ত হলে আমরা নেক্সট দিন ক্লাস নিব। তাসনিম আপু, বুঝছেন? জি বুঝছি। তার মানে আমরা এখান থেকে আমরা যে সফটওয়্যার গুলো আমাদের দরকার, আপনি হচ্ছে, আমি বলি কোরাই 4 থাকলেও, কোরাই 5 আর 4 জিবি থাকলেও সমস্যা নেই। আপনি 2021 ভার্সন নেবেন, আর যার যেটা দরকার সেটা। এখন আপনারা কেউ যদি জানতে চান কার কোনটা ইনস্টল দিবেন আমাকে বলেন, আমি বলে দিচ্ছি সেটা ইনস্টল দিবেন। আর অবশ্যই আজকে ক্লাসটা শেষের সাথে সাথে ইনস্টল দেওয়া মানে ডাউনলোড দিবেন এবং ইনস্টল করবেন এখান থেকে, যাতে হচ্ছে হোমওয়ার্কটা করে আজকে রাতে বা কালকে দিতে পারেন। আমি আজকে একটু তো দেখাবোই অবশ্যই। বলেন, ইনস্টল নিয়ে কারো সমস্যা হবে? আচ্ছা আচ্ছা, ইনস্টলের আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখান থেকে যখন ডাউনলোড করবেন এটা জিপ ফাইল হবে। জিপ ফাইল নিয়ে কারো কোনো মানুষ জানেন আপনারা জিপ ফাইল কি? হ্যালো, জি ভাইয়া, ওখানে অনেকগুলো ফাইল একত্রে রাখা হয় জিপ ফাইলে। তাসনিম বাবু, জিপ ফাইলকে আনজিপ করা এগুলো জানেন? না ভাইয়া একটু বলে দেন। আচ্ছা, আমরা যখন কোনো একটা ফাইল ডাউনলোড করব তখন এটা জিপ ফাইল হিসেবে থাকবে। ধরুন হচ্ছে এই যে জিপ ফাইল বলতে কি বোঝায়, দেখতে কিরকম আমি দেখাই। ধরেন এইরকম একটা দেখছেন না, এটা হচ্ছে একটা জিপ ফাইল। ধরেন এটা ডাউনলোড করলাম, এটা হচ্ছে একটা জিপ ফাইল। দেখেন এটা একটা বক্সের মতো আছে, এটার ভিতরে অনেকগুলা জিনিস আছে, বাট এটা হচ্ছে সবগুলা মিলে একটা ফাইল আকারে আছে, জিপ ফাইল। অর্থাৎ এটাকে আমার কি করতে হবে, আনজিপ করে আমার ভিতরটা খুলতে হবে, তাই না? এরপর আমি ভিতরটা পাবো। তো আমি যখন সফটওয়্যারগুলো নামাবো তখন সেটা জিপ আকারে আসবে এইভাবে। তার একটা পাসওয়ার্ডও থাকবে, দেখেন জিপ করার পরে তার একটা পাসওয়ার্ড থাকবে। দেখেন এই যে পাসওয়ার্ড কত, 1 2 3। 1 2 3 একটা পাসওয়ার্ড থাকবে। এখন এটাকে আনজিপ করার জন্য আমরা সব জিনিস, যে কোনো জিনিস আনজিপ করার জন্য, যে কোনো সফটওয়্যার জিপ আকারে ডাউনলোড করলে আমরা আনজিপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে উইনরার। উইনরার যে লিখে সার্চ দিবি যে উইনরার, এটা যখন ক্লিক করব এই যে এই সফটওয়্যারটা আমরা এখান থেকে কি করব, ডাউনলোড দিব। কথা কি বুঝছেন? এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে ইনস্টল দিব। দিলেই কি হবে, যে কোনো সফটওয়্যার কি আমরা উইন্ডোজে কি করতে পারবো বলুন তো, আনজিপ করতে পারবো। কথা কি বুঝছেন?
জি বুঝছি। আনজিপ এটা আনজিপ কিভাবে করতে হয়? ধরেন কোন একটা ওয়েবসাইটে যাবেন, উইন্ডোর ইনস্টল থাকলে এরকম বাক্স দেখাবে, উইন্ডো না থাকলে এরকম বাক্স দেখাবে না। দেন আমরা এটাকে রাইট ক্লিক করব, করার পরে দেখেন লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার, দেখছেন? এটা যখন জি এক্সট্রাক্ট ভাইয়া। হিয়ার ক্লিক করব, দেখেন এটার ভিতরে যে সফটওয়্যারগুলো আছে সবগুলো বেরিয়ে গেছে, এই যে এটি, দেখছেন? এটা বেরিয়ে গেছে কারণ এটা কোনো পাসওয়ার্ড নেই। যদি পাসওয়ার্ড থাকতো তো সে একটা পাসওয়ার্ড চাইতো যে আমার পাসওয়ার্ডটা দেন, বুঝছেন? ক্লিয়ার কথাগুলা? জি ভাইয়া। জি বুঝছি। দেখতে চাই আমি Adobe সফটওয়্যার যদি আমার ডাউনলোড করা থাকে, এই যে ধরেন এই যে এগুলা ডাউনলোড করা, এই যে Adobe Photoshop 2021, এটাকে যদি আমি এখন আনজিপ করতে চাই, আমি জাস্ট দেখাই, এটাকে আমি আনজিপ করতে যাচ্ছি। দেখেন আমার উইন্ডার আছে, উইন্ডার, এই যে উইন্ডার ইনস্টল দিছি। প্রথম কাজ উইন্ডার ইনস্টল দিবেন, দেওয়ার পরে ধরেন এইভাবে ডাউনলোড হবে এই যে ভার্সনগুলো। এর যদি এটাকে ইনস্টল করতে চাই, দেখেন রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার দিব, দেখেন পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড আগে কিন্তু সে ইনস্টল হচ্ছে না, তাহলে পাসওয়ার্ডটা কত কত জন ছিল বলেন তো? 1 2 3। দেখেন 1 2 3, আমি যখন এটাকে জাস্ট ক্লিক করব, দেখেন এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে, দেখছেন? এই ফাইলটা এখানে হচ্ছে ভিতরে যেটা আছে। আচ্ছা, এটা আমি এক্সট্রাক্ট ফোল্ডার দেখাই, এইটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। প্রথমে উইন্ডার ইনস্টল দিবেন, উইন্ডারটা ইনস্টল দেওয়ার পরে এই Adobe Photoshop ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ডাউনলোড দিবেন, দেওয়ার পরে জাস্ট এই যে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করলে দেখবেন হচ্ছে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম আসবে। এরপরে যদি কেউ যদি পারেন, কেউ পারেন না, তাদের হেল্প করবেন, আর না পারলে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা আচ্ছা, একটু সময় নিচ্ছে, সময় নেক। তাছাড়া আমি যদি দেখাই, আমি ধরেন ফটোশপ না, আমি প্রিমিয়ার প্রো ইনস্টল আছে এটা দেখাইলাম। সো তখন প্রিমিয়ার প্রো আমি দেখাচ্ছি আর কি, ধরেন এরকম একটা ফাইল আসবে ফটোশপে। দেন এই যে সেটআপ দিয়ে জাস্ট এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দিবেন, জাস্ট নর্মাল যেভাবে সেটআপ করেন সেভাবে সেটআপ করে নেবেন। এটা পারবেন তো নাকি? কোন একটা সফটওয়্যার কোম্পানি ইনস্টল দিতে পারবেন না? হ্যাঁ ভাইয়া, চেষ্টা করব। জাস্ট এই যে এই ফাইলটা জাস্ট রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দিবেন, যে যে ধাপগুলো দিবেন, কোন নেক্সট দিবেন, ইনস্টল হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, আপুদের এই ক্ষেত্রে বেশি সমস্যা হয়, ওনারা হচ্ছে একটু হচ্ছে ওই যে যেহেতু এগুলোতে একটু ঘাটাঘাটি কম করে, এই জন্য প্রবলেম হয়। আশা করি হচ্ছে বুঝতে পারছেন। আর যদি প্রবলেম হয় তারপরে হচ্ছে গ্রুপে বলবেন, আমি অবশ্যই দেখাই দিব, প্রয়োজনে ভিডিও করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু নিয়ে সফটওয়্যার ইনস্টল প্লাস বেসিক নিয়ে কোনো সমস্যা আছে আর? এইটুকু তো জি নাই? না ভাই। আচ্ছা, আমরা কি আগাবো আজকে নাকি হচ্ছে মাথা বিরক্ত হয়ে গেছেন? বলেন কোনটা, একটু দেখাবো কাজ? হ্যাঁ একটু দেখান। সেটা হচ্ছে এই যে আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করলাম, আমি ধরেন এটা তো আমার দরকার নেই, তারপর ইনস্টল হচ্ছে। আচ্ছা, দুইটা সফটওয়্যার ইনস্টল করলাম, আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন থাকতে পারে না, আমি ডিজাইন যদি একটা দিয়ে পারি, আমি দুইটা কেন লাগতেছে? আমার প্রশ্ন আছে না? আমি দুইটা কেন ইউজ করবো? জি ভাইয়া। আমি ফটোশপ দিয়ে ফটো কাজ করা, বা ইলাস্ট্রেটর কি জন্য লাগবে, আছে না? তো ব্যাপারটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা আমরা এখন বুঝবো, সেটা মাথায় ঢুকে রাখবেন। এটা সারা জীবন লাগবে, যে কেউকে জিজ্ঞেস করলে বা যে কেউ যদি আপনাকে বলে আপনি যদি উত্তর দিতে পারেন, অর্থাৎ আপনি যে জানেন কিছু এক্সট্রা, সেটা বোঝানোর জন্য আপনাকে অন্তত এটা লাগবে। তাহলে দেখেন, আমি যদি দেখি, আচ্ছা, তো আমরা যদি দেখি, আমরা এখানে যদি যা আমাদের এটা ফটোশপটা ওপেন করি, আচ্ছা ফটোশপ ওপেন করলাম, আমি আমার ইলাস্ট্রেটরটা এখানে ওপেন করলাম, জাস্ট আমি দেখানোর জন্য এটা বাদ দিলাম। আচ্ছা, তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে বেসিক যে পার্থক্যটা, এগুলো আমরা দেখবো, আমরা শিখবো একটু পরে, এগুলা কেমনে কি কিভাবে আসে সেগুলা, কোনো প্যারানোর দরকার নেই, জাস্ট পার্থক্যটা দেখাই। ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে সবার যে প্রথমে যেটা, এটা মাথায় রাখেন এবং কোথাও লিখে রাখেন, ফটোশপ কাজ করে পিক্সেল গ্রাফিক্স হিসাবে। কি গ্রাফিক্স? পিক্সেল গ্রাফিক্স। আবার জাস্ট মাথায় রাখেন, ফটোশপ কাজ করে পিক্সেল গ্রাফিক্স, ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর গ্রাফিক্স। কি দিয়ে? ফটোশপ পিক্সেল, ইলাস্ট্রেটর কি? ভেক্টর।
পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা কালার নিয়ে কাজ করে, অর্থাৎ একটা খণ্ডকে অনেকগুলো ভাগ ভাগ করে সেখানে কালার দিয়ে দিয়ে কাজ করে। অর্থাৎ ফটোশপে একটা জিনিস হচ্ছে পিক্সেল। পিক্সেল মানে পিক্সেল একটা না একটা সময় সে হ্রাস পাবে, অর্থাৎ পিক্সেলগুলো কি হবে, ড্যামেজ হবে। যেমন আমরা যখন ক্যামেরা একটা ছবি তুলি, এটা হচ্ছে দেখেন 1000 পিক্সেল 2000 পিক্সেলে থাকে। যখন আমরা মেসেঞ্জারে দিয়ে আবার ডাউনলোড করি, সেখানে কি পিক্সেলগুলো হ্রাস হয়ে যায় না, কমে যায় না? পিকচারটা কি হয়, কমে যাচ্ছে না? আপনার কি আপনার যে ছবিটা মেসেঞ্জারে যেটা ছিল ওটা কি পরে কি আর সেম ভাবে পান? মানে ভাই বুঝলাম না, মানে রেজুলেশনটা কি ঠিক থাকে আর না, একটু চেঞ্জ হয়ে যায় মেবি। মানে আপনার একটা ছবি ধরেন হচ্ছে আপনি কাউকে মেসেঞ্জারে পাঠালেন, সে এটা ডাউনলোড করলো, ডাউনলোড করার পরে কি সে সেই রকম আপনার মতো যে ফ্রেশ ছবিটা কি সে পাবে? গোলা হয়ে যায়, গোলাগুলা হয়ে না যায়। এটাকে বলা হয় পিক্সেল গ্রাফিক্স। অর্থাৎ একটা সময় না একটা সময় পরে গ্রাফিক্সটা পিক্সেলেট হয়ে যায়, অর্থাৎ সেটা নষ্ট হয়ে যায়। যেমন আমি যদি দেখি, ধরেন আমি একটা লিখলাম ফটোশপে এসে একটা লিখলাম এখানে, ঠিক আছে, একটা লিখলাম, এই একটা লেখা, দেখেন এই লেখাটা এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। বাট আমি যখন এটাকে একটা সময় জুম করতে থাকবো, দেখেন জুম করতেছি, দেখেন একটা সময় কি সে ফেটে গেছে না, আসছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা বক্স, এই বক্সটাকে বলা হয় একটা পিক্সেল। অর্থাৎ ফটোশপ কাজ করে কালার দিয়ে, অর্থাৎ পিক্সেলে এই যে এখানে একটা কালার, এখানে একটা কালার, কালার বসাইতে ফটোশপটা বানানো হয়েছে এইভাবে, প্রত্যেকটা কালার বসাইতে সে পিক্সেল বসাই থাকে। এই জন্য এটাকে বলা হয় কি পিক্সেল গ্রাফিক্স। অর্থাৎ সে একটা না একটা সময় পরে কি হয় যায়, যত জুম হলে সে কি তার জায়গাটা সে ধরে রাখতে পারে না, সে ফেটে যায়। এই জন্য এটাকে বলা হয় পিক্সেল গ্রাফিক্স। পিক্সেল মানে কি, এই যে প্রত্যেকটা পিক্সেল নিয়ে কাজ করে, এই প্রত্যেকটা পিক্সেল একটা এইটুকু কালার দিয়েছে, এইটুকু কালার দিয়েছে, এই কালার দিয়ে দিয়ে সে ভরাট করে করে এইভাবে কাজ করে। ফটোশপটা বানানো হয়েছে এরকম। কথা কি বুঝছেন ফটোশপের কাজ কি? ফটোশপ কেন হচ্ছে ফটো পিক্সেলের, বুঝছেন? সেম কাজটা যখন আমরা ইলাস্ট্রেটরে করতে যাব, ধরেন আমি কোন একটা লেখা, সেম লেখাটা আমি এখানে লিখলাম, আমি একটু বড় করলাম, ধরেন আমি এটাকে জুম করি, আসছে কোথাও না, তার মানে কি, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। অর্থাৎ এটা প্রত্যেকটা ভেক্টর নিয়ে কাজ করে। ভেক্টর মানে হচ্ছে সে কালার নিয়ে কাজ করে না, সে শেপ নিয়ে কাজ করে। কি নিয়ে? শেপ নিয়ে। অর্থাৎ সে হচ্ছে কালার নিয়ে এখানে চিন্তা করে না, কালারটা সে শেপের উপরে ফেলাই দেয়। এবার আমি আপনাকে বলি যে দুইটা ধরেন আপনি একটা লোগো বানাইলেন, ঠিক আছে, এই লোগোটা এই যখন বানাইলেন, এটা যখন আপনি কোথাও দিতে যাচ্ছেন, আপনার লোগোটা ফাইটা গেল, আপনি কি সেই লোগো নেবেন নাকি হচ্ছে যে লোগোটা বানাইলে হচ্ছে ফাটবে না, একদম পারফেক্ট থাকবে সেটা নেবেন? যেটা পারফেক্ট থাকবে সেটা। লোগোটা কোথায় বানাবেন? লোগোটা তখন ইলাস্ট্রেটরে বানাবো তখন। আর আরেকটা বলি, ফটোশপের দুইটা পার্থক্য তো বুঝছেন কি হয়। তো ফটোশপে মেইনলি ছবি নিয়ে কাজ করে, যেহেতু এটার নামই ফটোশপ, ছবি নিয়ে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন থাকে, যেখানে আমরা ছবি এডিট করা, ছবিতে কালার দেওয়া, এই যে আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি সেই ছবিগুলো এডিট করা, এগুলো শিখবো আমরা কিভাবে ক্যামেরা ছবি এডিট করি, এগুলো নিয়ে কাজ করা। আর ইলাস্ট্রেটর বেসিক্যালি বানানো হয়েছে ডিজাইনারদের জন্য, অর্থাৎ ক্রিয়েটিভিটি, এখানেই কিছু বানানো, একটা ডিজাইন বানানো, একটা লোগো বানানো, একটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন বানানো, সেগুলো নিয়ে ইলাস্ট্রেটরটা বানানো। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি এরিয়া। এখানে আপনি আবার ফটোর কোনো কাজ করতে পারবেন না, ফটোর কালার দেওয়া, ফটো এডিট করা। কথা কি বুঝছেন দুইটা পার্থক্য? তাহলে এখানে কি হবে, এখানে আপনি যেটা নতুন ক্রিয়েটিভিটি নিচ্ছে কিছু করবেন, আপনি এখানে ভিজিটিং কার্ড করতে পারেন, আপনি এখানে লোগো করতে পারেন, আপনি এখানে নতুন কোনো টি শার্টের ডিজাইন বানাতে পারেন। অর্থাৎ বেশিরভাগ সময় আমরা যে লোগো বা আমাদের ক্রিয়েটিভিটি করি সেগুলো আমরা কোথায় করি? ইলাস্ট্রেটর। অর্থাৎ দেখেন ফটোশপে আরেকটা জিনিস, এটা হচ্ছে দেখেন ফটোশপে একটা জিনিস নির্দিষ্ট, অর্থাৎ এই যে এরিয়াটা দিয়েছে, এই এরিয়াটার বাইরে কোনো কিছু লেখা যায় না। দেখেন, কারণ আমি একটা বক্স নিলাম, বক্সটা এই এরিয়াটার বাইরে নেই, দেখেন সে কি দেখা যাচ্ছে এরিয়ার বাইরে? আর দেখা যাচ্ছে আছে? সে এরিয়ার বাইরে আছে, ধরেন অন্য কালার দিয়ে দেখাই, ধরেন এরিয়ার বাইরে আছে, দেখেন এরিয়ার ভিতরে আনলে তাকে দেখা যাচ্ছে, বাট এরিয়ার বাইরে কি সে আর দেখা যাচ্ছে? কথা কি বুঝতেছেন? একটা এরিয়ার বাইরে কি করতে পারি না, এই ধরেন এই যে দেখেন সেই এরিয়ার ভিতরে কিন্তু আছে, বাট তার বাইরে নিলে কি তার দেখা যাচ্ছে, কাজ করতে পারতেছি? বাট ইলাস্ট্রেটর হচ্ছে আপনাকে আপ করার ব্যবস্থা দিবে। আমরা ইলাস্ট্রেটর যখন শিখবো 15টা ক্লাস পর তখন বুঝি। দেখেন আমার মেইন এরিয়া কিন্তু এটার বাইরেও কিন্তু আমাকে কি করতেছে, কাজ করতে দিচ্ছে না, রাখার অপশন দিচ্ছে না, প্রিন্ট হবে কিন্তু এইটুকু, বাট আমাকে কাজ করতে দিচ্ছে না বাইরের দিকে। আমার তার মানে কি, কোনটা কমফোর্টেবল বেশি, বুঝছেন?
ইলাস্ট্রেটরটা বাইরে আপনি বাইরে বলতে যখন আপনার এখানে কাজ, আপনি অনেকগুলো কাজ করলেন, ধরেন এইখানে অনেকগুলো ডিজাইন করলেন, বাট আপনার একটা কাজ ধরেন এখানে রাফ হিসেবে রাখলেন যে পরবর্তীতে যাতে এখান থেকে কোনোটা নিয়ে ভিতরে আনা যায় বা কাজ করা যায়, বাট জি ভাই এটা বুঝছি। হ্যাঁ এখানে রাফ হিসেবে রেখে দিলেন, বাট তাহলে কি এটা বেশি ফ্লেক্সিবল না? জি জি ভাই এটা বেশি আচ্ছা, এটা সম্পর্কে জানবো এটা কখন ইউজ করতে, বাট বেসিকটা বুঝছেন তো, কোথায় কোন জিনিসটা করলে আমার জন্য সুবিধা হবে? আচ্ছা এটা ভাই ইলাস্ট্রেটর করা যায় না, বাইরে রাফ করা যায় যেটা? এটা তো ইলাস্ট্রেটর, ফটোশপে আর বাইরে কি কিছু করতে পারছিলাম? যার বাইরে কি এটা কি না রাখতে পারছিলাম? ফটোশপে তো হয় না, ফটোশপে তো হয়ে যাচ্ছে। বুঝছেন? তার মানে আমরা ফটোশপে করা যায় না। তার মানে জি ভাই। ফটোশপটা একটা নির্দিষ্ট লিমিটেশন আমাকে দিয়ে দিয়েছে, এটুকু বুঝছে সবাই? জি ভাই। জি ভাইয়া জি বুঝছি। তো এবার আসি হচ্ছে আমরা ফটোশপের এইটুকু যদি বুঝি ফটোশপ ইংলিশ, তার মানে কি আমরা একজন ডিজাইনার হতে গেলে আমাদের কি দুইটাই লাগবে নাকি হচ্ছে একটা হইলে হবে, একটা শিখলে হবে? দুইটাই লাগবে। দুটোই লাগে। যদি বলতেন একটা লাগতো তাহলে চলতো না, আমরা 15টা ক্লাস শেষ করে দিতাম। আপনারা এত বেশি চান কেন? হইলো? আচ্ছা, তাহলে দুইটা যদি লাগে তাহলে আমরা হচ্ছে ফটোশপ নিয়ে তাহলে আমরা প্রথমে যেটা শিখবো আমরা ফটোশপের বেসিক থেকে সবটা শিখবো, তারপরে আমরা ইলাস্ট্রেটরে যাব। তো আমরা তাহলে শুরু করি, কি বলেন? আমরা অলরেডি 1.5 ঘন্টায় অনেক কিছু কথা বলে ফেলছি, মাথা জ্ঞান জ্ঞান করার কথা করে না আপনাদের? কি বলেন? না আমি তো কোথাও ক্লাস করলে হচ্ছে 1 ঘন্টা পরে হচ্ছে আর ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, অবশ্যই ধৈর্য ধরে হচ্ছে আর একটু একটু দেখাই দিব, তারপরে এগুলো প্র্যাকটিস করেন, আর কিছু না। আচ্ছা, তো আমরা এইভাবে ফটোশপটা যখন ওপেন করবো আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো। এরকম ইন্টারফেসে আমরা এইগুলো হচ্ছে রিসেন্ট কাজ, আমি যদি কোনো কাজ করে থাকি এগুলো রিসেন্ট ওয়ার্ক এখানে দেখা যাচ্ছে, বাট আপনার যখন থাকবে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছু থাকবে না। তখন জাস্ট আপনি এখানে নতুন একটা ফাইল আনার জন্য এখানে থাকবে ফাইল থেকে নিউ ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে আমার রিসেন্ট সাইজ আছে, এগুলো আছে, আপনাদের এগুলো দেখার দরকার নেই। আপনি আসি এখান থেকে আপনি আপনার সাইজগুলো ঠিক করবেন। এবার দেখেন প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে প্রিসেট ডিটেলস, অর্থাৎ আপনি যে ফাইলটা নেবেন এই ফাইলটা কি নামে সেভ করতে চাচ্ছেন আপনি চাইলে এখানে ফাইলটার নাম দিতে পারেন। ধরেন আপনি একটা নাম দিলেন, ধরেন আমাদের ফার্স্ট ক্লাস নামটা দিলেন, ঠিক আছে? এটুকু দেওয়ার পরে এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে উইথ এবং হাইট, অর্থাৎ আপনার যে ইয়েটা থাকবে, আপনার যে সাইজটা আনবেন এটার উইথ কত হবে, হাইট কত হবে। এখন এই উইথ এবং হাইট কোনো নির্দিষ্ট না, আপনার যে কাজ যখন দরকার সেই কাজের উইথ এবং হাইট দিবেন। ডেমো যে কোনো দিতে পারেন, বাট উইথ এবং হাইটের জন্য কি আপনার কোনো মুখস্থ করার কিছু নাই। ধরেন আপনি ফেসবুকের ব্যানার বানাতে যাচ্ছেন, লিখেন ফেসবুক ব্যানার, ফেসবুক কভার সাইজ দেন, দেখেন সুন্দর করে এখানে বলে দিয়েছে কত, দেখছেন? যদি আপনি বলেন হচ্ছে ফেসবুক পোস্ট, অর্থাৎ আপনি কারোর জন্য পোস্ট বানাতে যাচ্ছেন, তাহলে ফেসবুক পোস্ট সাইজ, তাহলে দেখেন এই যে সাইজ চলে আসছে। কারোর জন্য কিছু বানাতে যাচ্ছেন, ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, দেখেন। অর্থাৎ আপনার কি সাইজ কি মুখস্থ করার দরকার হচ্ছে নাকি গুগল করলেও হয়ে যাচ্ছে? গুগল করলে হয়ে যাচ্ছে। তো এখানে আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা এখানে বসাবেন, এবং এখানে অপশন আছে, আপনি যদি পিক্সেলে নিতে চান পিক্সেল, আপনি যদি ইঞ্চিতে নিতে চান, বিভিন্ন প্যারামিটার আছে, যে কোনো প্যারামিটার আপনি নিতে পারেন। এইটুকু বুঝতে পারছেন? এই যে উইথ এবং হাইট এবং এই তিনটা অপশন বুঝছেন? পিক্সেলের এখানে কোন অপশন নিলে কি হয়? যে আপনি যে সাইজটা নিয়ে, এই যে দেখেন এখানে এটা কি, এটা পিক্সেলে আছে না, এত পিক্সেল রেশিওটা। আপনার যদি ধরেন হচ্ছে বিজনেস কার্ড, দেখেন যদি দেখি ভিজিটিং কার্ড সাইজ প্রত্যেকটা যেমন আছে কেজি মিলিগ্রাম, এগুলা কি একটার সাথে একটা সম্পর্ক না, এক একটা প্যারামিটার আর কি। সাইজ যদি দেই, দেখেন আমার কি আসে, দেখেন সাইজ যদি দেই তাহলে নরমালি এটা বলতেছে কত, 3.5 × 2 ইঞ্চি, ইঞ্চি না ইঞ্চিতে, যে তার মানে কি আমি এখানে ইঞ্চি দিয়ে কাজ করব, বুঝছেন? এক একটা ধরেন হচ্ছে আপনি ইঞ্চিতে না নিয়ে আপনি এটা চাইছেন এটারে ইঞ্চিটা বাদ দিয়ে এটারে সাইজ ইন পিক্সেলে নেবেন, তাহলে দেখেন যে পিক্সেল সাইজটা বলে দিয়েছে, দেখছেন? জাস্ট এটা প্যারামিটার, কিচ্ছু না। ওইটাকে পিক্সেলে আকারে এই যে 3.5 এবং 2 রে পিক্সেলে বানাই দিয়েছে আপনাকে, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তারপরে এখানে আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি যে ড্যাশবোর্ডটা নেবেন এটা কি লম্বালম্বি হবে, এই সাইজটাকে লম্বালম্বি হবে নাকি ওরিয়েন্টেশন অর্থাৎ হচ্ছে ভার্টিক্যালি হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা, তো ভার্টিক্যালি আপনি এগুলা দিতে পারেন। তারপর আছে রেজুলেশন জিনিসটা হচ্ছে কখন কত বসাবো, এটা হচ্ছে প্রশ্ন।
এটা হচ্ছে যদি আমরা কোনো একটা ডিজাইন প্রিন্ট করাই, প্রিন্ট মানে কি, আমরা কোনো একটা ডিজাইন করাইছি, আমরা প্রিন্টিং মেশিনে প্রিন্ট করাবো, এটা হইতে পারে কি পোস্টার, ব্যানার টানার, ভিজিটিং কার্ড, তাহলে এখানে রেজুলেশন হবে 300। যদি প্রিন্ট করে তখন কত হবে? 300। কত হবে? 300। প্রিন্ট বলতে বুঝছেন তো কি? ধরেন ওই যে ব্যানার বানানোর জন্য ব্যানার 300। এটা প্রিন্ট করাবো আমরা প্রিন্টিং মেশিনে, বাট আমরা যদি ধরেন হচ্ছে এখানে একটা ফেসবুক পোস্ট বানাই, এটাকে প্রিন্ট করাবো না, তাহলে এখানে হবে 72। তাহলে কি বুঝলেন? যদি আমি প্রিন্ট করে তখন 300, আর যদি প্রিন্ট না করে তখন কি? 72। 72। আর এখানে আছে একটা কালার মোড। কালার মোডটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে, বাকিগুলো নিয়ে টেনশন করতে হবে না। দুইটা জিনিস, একটা হচ্ছে RGB আর একটা CMYK। RGB মানে হচ্ছে R দিয়ে রেড, G দিয়ে গ্রিন, B দিয়ে ব্লু, অর্থাৎ 3টা কালার মিশ্রণ নিয়ে কাজ করে। পৃথিবীতে যত ওয়েব নিয়ে কাজ আছে, যেমন আমার এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এটাও 3টা কালারের মিশ্রণ, 3টা কালার নিয়েই আসলে হয়। যত ওয়েবে আছে, ওয়েব বলতে কি, যেমন আমরা ফেসবুক বিভিন্ন জায়গায় যেটা প্রিন্ট করাবো না, তখন আমরা কালার মোড করতে দিব, কি দিব? RGB। কি দিব? RGB। তাহলে যেগুলো প্রিন্ট করাবো না সেগুলো কালার মোড RGB, রেজুলেশন 72। এটুকু মাথায় ঢুকছে? আচ্ছা ভাইয়া, হুম। রেজুলেশনে ধরেন আমি ছোট একটা পেজ প্রিন্ট করব, ওই ক্ষেত্রে কত দিব? ওই ক্ষেত্রে কি 72 থাকবে? 300 থাকবে। প্রিন্ট মানেই 300, ঠিক আছে? এটা যে সাইজই হোক। যে সাইজে হোক। আচ্ছা আচ্ছা ভাই, RGB কালার মোড আর একটা কি বলছিলেন যে এটা সময় বুঝিনি। RGBটা বুঝছেন? RGBটা বুঝতে পারছেন? RGBটা হ্যাঁ হ্যাঁ। আরেকটা কি? আরেকটা CMYK। CM হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আর কে দিয়া হচ্ছে ব্ল্যাকই বোঝায়। তো এটাকে CMYK মোড। এটা কখন হয়? এটা হচ্ছে যখন আপনি প্রিন্ট করাবেন। কারণ হচ্ছে দেখবেন প্রিন্টিং, যারা প্রিন্টিং অফিস বুঝেন বা প্রিন্টিং দেখছেন অথবা প্রিন্টের মেশিন দেখছেন, ফটোকপি মেশিন, সেখানে দেখবেন 4টা কালারের বাক্স আছে, দেখেন, খেয়াল ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। 4টা কালারের জি ভাই। মিশ্রণ দিয়ে তারা হয়। এবার আপনি একটা বানাই নিলেন এখানে RGB দিয়া, 3 কালার দিয়ে, আপনি যদি এখানে 4 কালারের প্রিন্ট করেন, তাহলে কি অরিজিনাল প্রিন্টটা আসবে? না ভাই। তার মানে কি, এই যে প্রিন্টের জন্য আমাদের রেজোলিউশন 300 এবং কালার মোড দিতে হয় CMYK। কথা কি বুঝছেন? জি ভাই। এটা ক্লিয়ার আপুরা? জি ভাই। আচ্ছা, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো। আর এটা হচ্ছে বিট। বিট বলতে হচ্ছে ওই যে পিক্সেলগুলো দেখছিলাম, বক্সগুলো কি 8গুলা বিট, 8টা বিট নিয়ে কি একটা বক্স হবে, নাকি 16টা বিট নিয়ে একটা বক্স হবে, এটা আপনারা বলে দিতে পারেন। আর বেশি 16 বিট হলে একটু রেজুলেশনটা একটু ভালো হবে। তো আমরা প্রিন্টের ক্ষেত্রে 16 বিট দিয়ে দিব, আর যদি প্রিন্ট না করাই তাহলে হচ্ছে কি আমরা 8 বিট দিয়ে দিব। এইটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, আমাদের এখানে আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কালো নেবেন, হোয়াইট নেবে, এটা নিয়ে জাস্ট আমরা হোয়াইট নিয়ে রাখতে পারি বাই ডিফল্ট। তার মানে এই যে অপশনটা, এইটুকু নিয়ে কারো সমস্যা আছে? না, আচ্ছা ভাই, প্রিন্ট করার সময় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না? তারপর কাজ করলে তো আর ওইখানে শুধুমাত্র সাদা দিব না, আমরা তো অন্য কিছু দিব, আমরা দেখবো তো ভিতরে গিয়ে যায় আগে, এইটুকু বুঝছেন? আমরা তো জাস্ট এমনি সাদা দিচ্ছি, ভিতরে কাজ করবেন না আপনি? আচ্ছা, এইটুকু দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট করবো। এই যে আমরা যে সাইজটা নিলাম, যেটা নিলাম RGB মোডের, এটা চলে আসলো। এইটুকু নিয়ে সবার কারো সমস্যা আছে? না ভাই। না। এবার আসি হচ্ছে, দেখেন একটা এলিয়েনের মতো একটা জিনিস চলে আসছে, আল্লাহর কত কি এখানে, বাক্স উপরে কি জানে। তো এইটা নিয়ে আসলে জানার চেষ্টা করবো, সেটা কি, কেন কাজ করে, কিভাবে, এটা কি। সো এটা আসলে আমাদের ফটোশপের যে ইন্টারফেসটা, এটা এরকমই আসবে। যে সাইজটা নিলাম এটা হচ্ছে এটা, তো এটা নেওয়ার পরে যে সাইজটা নিলাম এটা হচ্ছে এটা। এটা নেওয়ার পরে আমাদের উপরে যে অপশনগুলো দেখতেছি, এটাকে বলা আমরা মেনু বার। কি বলবো? মেনু বার। আর টুলস বার, এগুলো আমাদের টুলস বার। আর এই পাশে হচ্ছে আমাদের লেয়ার প্লেট, লেয়ার। আর এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এগুলো কি, এগুলো পরে আস্তে আস্তে বুঝে যাবেন। সো এগুলো মাথায় রাখবেন, এটা টুলস বার, মেনু বার, লেয়ার। ফটোশপ হচ্ছে লেয়ার নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? লেয়ার নিয়ে। অর্থাৎ লেয়ার যে যত ভালো বুঝবেন সে তত ভালো কাজ করতে পারবে। এটা মাথায় ঢুকে গেছে? লেয়ার যত ভালো বুঝবেন সে তত বেশি কাজ করতে পারবেন। লেয়ারটা কি তাহলে বুঝি। ধরেন আপনি বইয়ের পৃষ্ঠা অনেকগুলো পৃষ্ঠা, একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা রাখলে নিচের পৃষ্ঠাটা কি দেখা যায়?
না তা তো দেখা না যায় না। আর নিচের পিসটা যদি একটা উপরের পিসটা রাখছেন বাট নিচের পিসটা একটু জায়গা খালি রাখছেন, তাহলে কি খালি জায়গাটা দেখা যাবে না? হ্যাঁ হালকা দেখা যেতে পারে। দেখা যাবে, যতটুকু খালি আছে ততটুকু দেখা যাবে, তাই না? তার মানে ফটোশপ হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করবে, অর্থাৎ আপনি কত লেয়ারে কাজ করছেন, মানে যে যে লেয়ারটা সবার উপরে থাকবে সেই লেয়ারটা দেখা যাবে, যেটা নিচে সেটা দেখা যাবে না। অর্থাৎ লেয়ার যে ভালো মেনটেন করতে পারবে সে ভালো কাজ পারবে। এইটুকু ক্লিয়ার? জি ভাই। জি তো আমার এই একটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। অর্থাৎ আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করব না। কেন করব না আমি দেখি। আচ্ছা, তার আগে বুঝি যে আমাদের অন্য কিছু দেখতে হবে না, আমরা এখানে জাস্ট একটা জিনিস দেখবো। সেখানে দেখেন এই যে ডিলিট বাটনের পাশে একটা প্লাস বাটন আছে, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। অর্থাৎ আমি একটা লেয়ার, এটা যদি ক্লিক করি নতুন একটা লেয়ার হবে, এটার উপরে একটা নতুন লেয়ার হবে। এটুকু বুঝছেন? একটা নতুন একটা লেয়ার হবে, লেয়ার বলতে নতুন একটা পৃষ্ঠা খুলবে, এটুকু বুঝছেন? ভাই এর আগে একটু বললে ভালো হতো, এটা কেমন হয়? আমরা দেখেন, আমরা জাস্ট হচ্ছে এই যে নিচে দেখেন, আমার মাউসটা দেখেন, এখানে যদি ক্লিক করি আমার একটা নতুন লেয়ার হবে, মানে আরেকটা পৃষ্ঠা হবে না, আরেকটা ক্লিক করে আরেকটা পৃষ্ঠা, মানে একটার উপর একটা পৃষ্ঠা। এটুকু বুঝছেন? জাস্ট এটা click হ্যাঁ করলে নতুন লেয়ার খোলা যায়। আচ্ছা, হ্যাঁ বুঝছি ভাই। তো ধরেন হচ্ছে আমি কেন লেয়ার, নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করব, আমি কেন হচ্ছে এইখানে কাজ করব না, ব্যাকগ্রাউন্ডে কাজ করব না, এটা দেখাই, তারপর আমরা বুঝতেছি কিভাবে আসছে কোনটা। দেখেন আমি এখানে একটা বক্স আঁকলাম, বক্সটা কালার দিলাম এটা, বাট আমি চাচ্ছি, দেখেন আমার এইটা কোথায় লিখছি, আচ্ছা এটা বাদ দিই। ধরেন আমি একটা লেখা এখানে দিলাম বক্স, আর একটা দিলাম এখানে। দেওয়ার পরে কি হলো দেখেন, আমি কোথায় লিখছি, আমার মেইন ব্যাকগ্রাউন্ডের লেয়ারে লিখছি না, দেখেন দেখা যাচ্ছে ভিতরে এটার মধ্যে লিখছি। অর্থাৎ কোনো কিছু লেখার জন্য যে লেয়ারে লিখবো এই লেয়ারটা সিলেক্ট করে দেন এটাতে আঁকবো, কোনো কিছু লিখবো বা কোনো কিছু আঁকবো। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে লিখছি, বাট আমি আবার চাচ্ছি যে আমি জিনিসটাকে এডিট করব, মানে আমি যে লেয়ারটা লিখছি এই লেয়ারটাতে দুইটা জিনিস একসাথে লিখে ফেলছি। এখন আমি চাচ্ছি নীলটাকে একটু বড় করবো, দেখেন আমাকে নীলটা ধরতে দিচ্ছে, দেখেন যে কোনো একটাকে সিলেক্ট করতে দিচ্ছে আমাকে, না কারণ দুইটা একই লেয়ারে আছে, অর্থাৎ দুইটা একই পৃষ্ঠায় আছে। দুইটা একই পৃষ্ঠা থাকলে কি আমরা আলাদা পৃষ্ঠা নিতে পারি কোন একটা ডিজাইন? না এই জন্য ধরেন আমি যদি এই কাজটা করতাম, আমি যদি কালোটাকে ধরেন হচ্ছে নতুন আরেকটা লেয়ার, ধরেন এই লেয়ারটাই নিয়ে আমি কালোটা ছেড়ে দিতাম, ধরেন কালোটা আরেকটা ডিজাইন আঁকলাম নতুন লেয়ারে এসে, মানে নতুন আরেকটা লেয়ারে, তখন দেখেন আমি যে লেয়ারে ধরবো, তখন আমি ব্যাকগ্রাউন্ড এটাতে ধরলাম, দেখেন এটা আছে, ধরেন এটার উপরে দেখেন এটা আছে, এটার মধ্যে যেটা আছে এটা নড়তেছে। আবার এই লেয়ারে যখন আসছি এটার ইচ্ছা মতো আমি এটা নাড়াইতে পারতেছি, দেখছেন? ধরেন আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে আরেকটা কাজ করলাম, দেখেন তার মানে কি, দেখেন আমি যখন এটার ধরি এটা নড়তেছে, আমি যদি এটার ধরি এটা নড়তেছে, আমি যদি এটার ধরি এটা। কথা কি বুঝছেন? মানে প্রত্যেকটা যদি আলাদা আলাদা কাজ করে, আলাদা লেয়ারে নেই, তখন কি আমার কাজের হচ্ছে যে কোনো জিনিস পরবর্তীতে এক্সিকিউট করতে পারতেছি না। জি ভাইয়া এটুকু বুঝছেন? জি ভাই। ভাইয়া একটা লেয়ারে কি একটাই কালার নিতে পারবো এরকম মানে? না, একটা লেয়ারে তো আপনি হাজার হাজার কালার নিতে পারবেন, বাট আপনি কেন একটা নিবেন, আমি আমার কথা কি বুঝছেন? যাতে পরবর্তী ধরনের জি বুঝতে পারছি আপনি পরবর্তী ধরনের এডিট করতে যাচ্ছেন, যেমন ধরেন আমি এই লেয়ারটাকেই ধরি, ধরেন এই যে এখানে ধরেন এই লেয়ারটাকে আমি হাজার হাজার কালার দিই, ধরেন আমি একটা কালার দিই, এখানে এটা দিলাম, এটা আপনি এখানে এটা দিলেন, এটা আপনি এখানে এটা দিলেন, অন্য কালার আপনি এটা দিলেন, মানে এখানে তো প্রচুর জিনিস করতে পারতেছেন। বাট পরবর্তী ধরেন আপনি এখন নীলটাকে জাস্ট একটু বড় করবেন, ধরতে পারতেছেন একটাকে আলাদা করে, এটা কি পিসটাই না? জি ভাই। এটা এই জিনিসটাই আপনার পরবর্তীতে ভালো কাজ শেখার জন্য, ভালো কাজ করার জন্য প্রত্যেকটাকে কি যদি এই তিনটাই যদি আমি আলাদা আলাদা, এই যে আরেকটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে যদি আলাদা আলাদা লেয়ারে করতে হবে ভাই। আলাদা আলাদা করতাম, তাহলে দেখেন আমি যদি আলাদা আলাদা করতাম তাহলে কি হয় দেখেন ব্যাপারটা, এই যে সরি এটা আলাদা হয় নাই, আরেকটা নতুন লেয়ারটা নিয়ে আরেকটা যদি আলাদা করতাম, তাহলে কি হলো দেখেন, আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা ধরতেছেন, এই যে বড় করতেছেন, আমি যদি এই লেয়ারটাকে ধরি এটাকে ধরে বড় করতেছেন, আমি যদি এটাকে ধরি এটা, মানে আমি পরবর্তীতে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারতেছি এটা। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি?
জি ভাই বুঝতে পারছি। মানে প্রত্যেকটা লেয়ারে ভাইয়া একটা একটা করে থাকলে তাহলে আমরা ওটা মুভ করতে পারবো বা যে কোনো কিছু করতে মানে পারবো এই প্রয়োজনে। লেয়ারটাকে নিয়ে কাজ করতে পারবেন, প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার এখানে কাজটাই হচ্ছে লেয়ারের উপরে, বুঝছেন? আর লেয়ার সিলেক্ট করবেন কি হবে, যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা এখান থেকে জাস্ট ক্লিক করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা কখনো মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব না, আমরা সবসময় কি করব, লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। তার মানে প্রথম যে ফটোগ্রাফির শটটা আমরা কোথায় কাজ করব না, মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব না। বুঝতে পারছেন কেন করব না? অনেকে করে বাট পরবর্তীতে এডিট করতে পারবেন না, বাট আমি আপনাদের কি শিখালাম, বুঝেন আর না বুঝেন পরবর্তীতে বুঝে যাবেন কয়েকটা ক্লাস করার পরে। তাহলে মেইন ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব না, কখনো কাজ একদম করব না। আমরা ওপেন করার পরে আমরা কি করব, একটা নতুন লেয়ার নিয়ে নিব। কথা কি বুঝছেন? এইভাবে কাজ কিভাবে করছি এগুলো তো আমরা শিখাবো একটু পরে, এখনই শিখাবো। বাট আমি বেসিকটা বুঝতে পারছেন, মেইন ব্যাকগ্রাউন্ডে কখনো আমরা কি করব না, কাজ কোনো লেয়ার করব নিব না, না। নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করব, এইটুকু বুঝছেন? জি আচ্ছা, ভাইয়া আমরা বুঝছি। যে কথাটা বললাম যে ফটোশপ হচ্ছে লেয়ার নিয়ে কাজ করে, কিভাবে দেখেন, দেখেন সবার নিচে কে আছে, এই 1 নাম্বার লেয়ারটা না, তার উপরে কি 2, তার উপরে 3 না, জি ধরে দেখেন এই যে সবার উপরে কে 3 না, দেখেন এই যে যতই দেই 3টা কি সবার উপরে না, অর্থাৎ এটাকে যদি আমি বড় করে দিই বাকিগুলো কি আর দেখতে পারতেছি আমি, না ভাই। দেখতে পারতেছি? তার মানে কি সবার উপরে যে তারটা দেখা যায় না, অর্থাৎ আমি যদি জি দেখেন ভাইয়া। 2 নাম্বারটাকে যদি টান দিয়ে উপরে তুলে দিই, দেখেন একটা লেয়ার উপরে তোলার জন্য টান দিলে হবে, এই যে টান দিয়ে উপরে তুলে দেন, দেখেন 2 দেখা যাচ্ছে। আমি যদি 1 নাম্বারটাকে টান দিয়ে এই যে উপরে তুলে দিই, দেখেন 1 দেখা যাচ্ছে। তার মানে কি লেয়ারটা বুঝছেন, একটা নিচ যেটা দেখতে যাচ্ছেন সেটা উপরে নিচে করলেই কি হবে, দেখা যাবে। বুঝছেন আবার? জি জি এটুকু বুঝছেন না পুরা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এইটুকু যদি হয় তাহলে আমরা এবার আসি যে আমরা যদি লেয়ার কনসেপ্টটা বুঝে যাই তাহলে আমরা মোটামুটি অনেক কিছু বুঝে গেছি, কারণ লেয়ার কনসেপ্টে আসলে প্যারা। আচ্ছা, এবার দেখেন, এবার তাহলে আমরা ধরেন আমরা প্রথম পেজে চলে আসলাম। এবার আমাদের প্রথম কাজ কি বলেন তো? ধরেন আপনারা জাস্ট ওপেন ক্রিয়েট করলেন, প্রথম কাজ কি বলেন, একটু আগে বললাম লেয়ার ইয়া করো, একটা লেয়ার নিয়ে লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এবার আমরা চলে যাই মেইন পার্টে। আমাদের এখানে দেখেন আজকে যে টুলসটা শিখবো সেটা এখানে প্রথম যে টুলসটা, এটা হচ্ছে মুভ টুল, অর্থাৎ কোনো কিছু কাজ করার পর এটা ধরার জন্য এই টুলসটা, অর্থাৎ এটা দিয়ে যে কোনো জিনিস ধরার জন্য, সিলেক্ট করার জন্য, এটা হচ্ছে মুভ টুল। ঠিক আছে, আমরা যে টুলসটা এখন শিখবো সেটা হচ্ছে এটা রেক্টাঙ্গুলার, এটা এইগুলাকে বলে আমরা সিলেকশন টুল। সবাই দেখবো এটা সিলেকশন টুল, অর্থাৎ সিলেকশন করা। তো আমরা এটা সিলেকশন করার জন্য এই টুলটা সিলেক্ট করে আমরা কোথায় আঁকতে যাচ্ছি, লেয়ার 1-এ ক্লিক করে আমি যে কোনো জায়গায় এই যে সিলেক্ট করতে পারি। দেখেন টান দিছে একটা বক্স, আমি তো নিচে বক্স, তাই না? তাই তো, জি ভাইয়া। একটা বক্স নিলাম, নিয়ে আমি সিলেকশন করলাম। আমি চাচ্ছি এইটার মধ্যে একটা কালার দিতে, কি দিতে, কালার। কালার দিব। কালার দেওয়ার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই দুই পাশে দুইটা বাটন আছে, এটাকে উপরটাকে বলা হয় হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। কি বলি, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটা কালারই জাস্ট আপনি সিলেক্ট করে রাখবেন আপনার ইচ্ছা মতো, আপনি জাস্ট এখানে ইউজ করবেন। কিভাবে, আমি জাস্ট যদি সিলেক্ট করি, দেখেন কালারটাকে যদি ডাবল ক্লিক করি একটা অপশন আসবে, এখান থেকে আপনি আপনার কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার, দেখছেন? আর নিচেরটাকে যদি করি, যে নিচেরটা ডাবল ক্লিক করেন, দেখেন কালার নেওয়ার অপশন দিচ্ছে। ধরেন আমি একটা কালার নিলাম। এবার দেখেন আমি যদি উপরের কালারটা এখানে দিতে চাই, তাহলে করতে হবে কন্ট্রোল প্লাস এই যে কিবোর্ডের যে ব্যাক স্পেস, এটা একটা ক্লিক করবেন। আর সরি, কন্ট্রোল হচ্ছে নিচেরটা, সরি, অল্টার প্লাস ব্যাক স্পেস করবেন, তাহলে উপরটা চলে আসবে। কি করলাম, কিবোর্ডের অল্টার প্লাস ব্যাক স্পেস। কথা কি বুঝতেছেন? আমি দেখাই কিবোর্ড বলতে কোনটা বুঝাইছি, দেখেন জি ভাই বুঝছি তো। এই যে দেখেন কিবোর্ডের এই যে অল্টার প্লাস হচ্ছে কি এই যে ব্যাক স্পেসটা, এই যে এই দুইটা কি যখন ক্লিক করছি তখন আমার কি হচ্ছে, এই যে আমার উপরে কালারটা চলে আসছে, এটা। কথা কি বুঝছেন? আপনারা জি বুঝছেন? ভাই, সবসময় ভাই আর কিবোর্ডে প্রেস করতে হবে। হ্যাঁ, কিবোর্ডের অল্টার প্লাস ব্যাক স্পেস দিলে এটা চলে আসবে, অথবা আর যদি নিচেরটা নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। পাইছি সবাই? কারো যদি ব্যাক স্পেস কাজ না করে কন্ট্রোল প্লাস ডিলিট ক্লিক করলে হবে, অল্টার প্লাস ডিলিট ক্লিক করলে আসবে। কিবোর্ডে ডিলিট অথবা ব্যাক স্পেস দিলেই হবে, বাট কন্ট্রোল প্লাস এন্টার, এটা খাতায় লিখে রাখেন, একটু পড়িতে লাগবে। সবাই খাতা লিখে রাখেন, একটু পড়ে লাগবে, পরে আবার ভুলে যাবেন।
বুঝছেন সবাই? ভাইয়া এটা কি রেকর্ড করা কোনো ইয়ে নাই? রেকর্ড করে গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আমি ভিডিও রেকর্ড করতেছি, তারপরেও লিখে রাখেন। এই ঠিক অল্প আছে, একটা সাউন্ডটা লিখে রাখলে মানে অল্প একটু লিখে রাখার জন্য আবার আসবেন এখানে দেখতে, মানে ভিডিওটা তো দেখবেনই, বাট লিখে রাখেন নাকি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, অল্টার প্লাস ব্যাক স্পেস, এইটুকু তো লিখতে পারেন নাকি? জি ভাই। আমি রেকর্ড দিয়ে দিব, প্রত্যেকটা রেকর্ডই গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু হওয়ার পরে দেখেন আমি যে কোনো কালার নিতে পারতেছি। এইটুকু বুঝছেন আবার কালার নেওয়া? জি ভাই বুঝছি। এইটুকু নেওয়া হলে আমি দেখেন উপরেরটা নিচেরটা। এবার বলেন তো, এই যে তাসনিম বলেন কোনটা, আমি যদি ধরেন হচ্ছে একটা কালো কালার নিতে যাচ্ছি, এখান থেকে কি করতে হবে বলেন তো? কালো কালারটা এখানে দিতে যাচ্ছি, আপু বলেন কি করতে হবে? এখানে অল্টার প্লাস ব্যাক স্পেস। অল্টার প্লাস ব্যাক স্পেস যখন দিব আমার কালারটা চলে আসছে। তাহলে এইটুকু। এবার দেখেন আমার এটা সিলেকশন অবস্থায় আছে, ডট ডট অবস্থায় আছে, তাই না? আমরা কোনো একটা কাজ করার পরে সিলেকশনটাকে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে, সিলেকশনটা বাদ দিতে হবে। দেখেন চারপাশে ডট ডট, এটা করার জন্য আমরা দিতে হবে কন্ট্রোল ডি, অর্থাৎ কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা শেপ হয়ে গেছে। এবার মুভ টুলে ধরে এটাকে নাড়াতে পারতেছি। কি করলাম, সিলেকশনটা দূরে নেওয়ার জন্য কি করলাম বলেন তো? কন্ট্রোল ডি দিলে আমার সিলেকশনটা দূরে চলে যাবে, তারপরে আমি এটাকে আমার মতো করে মুভ টুলে নিতে পারতেছি। তো এবার ধরেন যে কোনো জিনিস নেই, ধরেন যে কোনো একটা সাইজ নিলাম, নিয়ে আমি এটাকে যদি কালার দিই, আমি দিব কন্ট্রোল ডি, দেখেন আমার যদি মুভ টুলে ক্লিক করে দেওয়ার জায়গায়, বুঝছেন? এটা দুইটা একসাথে সিলেক্ট হলো কেন বলেন তো? কেউ একজন বলেন তো। একই লেয়ার করলাম যে মাথায় এই ঢুকে কারণে। যাবে, এইটুকু হচ্ছে যারা ঢুকে যাবে তার ক্লিয়ার। তো আমি যদি যে কোনো কাজ করি দুইটা আলাদা আলাদা লেয়ারে কাজ করলে আমার ইজি হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন আমার সিলেকশন টুল, এখানে আরো সিলেকশন টুল আছে, এটা হচ্ছে ইলিপস টুল, ইক্লিপস বা ইলিপস বলে আমরা এটাকে। এটা মানে হচ্ছে কি সার্কেল, ওই এর আগেটা করলাম বক্স, এটা হচ্ছে সার্কেল। দেখেন যে কোনো সার্কেল যে কোনো স্টাইলে আমি দিতে পারতেছি, টান দিই, মাউস ধরে টান দিয়ে আমার সার্কেল করতে দিচ্ছে। বাট বাট আপনি চাচ্ছেন যে সার্কেলটা একদম গোল হোক, পারফেক্ট হোক, তাই না? তখন কি করতে হবে, আপনার মাউস মানে কিবোর্ডে ক্লিক করতে হবে শিফট ক্লিক করলে দেখেন আমার একদম পারফেক্ট হয়ে আসতেছে না গোলটা, দেখছেন? আমি যদি গোলটা একদম পারফেক্ট করতে চাই, দেখেন শিফটে ক্লিক করে চাপ দিয়ে ধরে, ক্লিকটা চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টানতেছি, দেখেন একদম পারফেক্ট একটা শেপ চলে আসছে। ধরেন আমি চাচ্ছি, এই যে আমি এখানে যখন শিফটে ধরে টান দিচ্ছি, দেখেন হচ্ছে কি এক পাশ থেকে আসছে, দেখেন এই পাশ থেকে শুরু হয়েছে, গোলটা আসতেছে। আমি যদি চাই এভাবে না করে, আমি যদি চাই সেন্টার, মানে এই জায়গাটাই তার সেন্টার থাকুক, তাহলে কি করব, শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে টান দিব, দেখেন এই জায়গাটাই সেন্টার। বুঝছেন দুটা পার্থক্য? বুঝছেন? হ্যালো, ভাইয়া বুঝছি। আমি যে শুধু শিফটে ধরে টান দিই গোল হবে, বাট এখান থেকে শুরু হবে এই যে। আমি যদি হচ্ছে শিফট এবং অল্টার ধরে ক্লিক করি, এখানে তার সেন্টারটা হবে। তো এইটুকু বুঝি এবং এইটুকু যদি কালার দিতে পারি, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এইটুকু যদি ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া একটা কোশ্চেন হচ্ছে যে একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন মানে ফোরগ্রাউন্ড কালারটা কোথায় আর ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায়, মানে দোনোটাই তো দেখা যাচ্ছে, দুইটাই সমস্যা নাই, কোনটা কোথায়? দুইটাই যখন ইচ্ছা আপনি নিবেন, জাস্ট দুইটা কালার এখানে পিক করে রাখলেন। পরবর্তী যখন অ্যাডভান্স শিখবেন তখন এটা বুঝে যাবেন এটা আসলে দুইটার মিক্সচারটা কেমন হবে। জাস্ট এখন বুঝে রাখেন দুইটা কালার আপনার কাছে ধরেন বাক্সের মধ্যে রেখে দিলেন, যখন যেটা ইচ্ছা ব্যবহার করলেন। বুঝছেন? আহামরি এখন কোনো পার্থক্য নেই। যখন ওই অ্যাডভান্স কাজে যাবেন তখন হালকা একটু কাজ আছে, ওইটা জাস্ট পরে বুঝে যাবেন। বুঝছেন? এখন দুইটা কালার দিলেন, দুইটা কালার জাস্ট ব্যবহার করলেন, আর কিচ্ছু জানতে হবে না। এটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, তো ধরেন এবার যদি আপনাকে বলা হয় একটা বাংলাদেশের পতাকা আঁকো, পারবেন না? জি ভাই ভালো। এই যে আপনি এখানে কালার নিলেন, এখানে নিলেন, আপনি এটাকে দিলেন, আরেকটা লেয়ার নিলেন, একটা সার্কেল নিলেন, আমি চাচ্ছি এখানেই সেন্টার হোক, তাহলে কি অল্টার প্লাস শিফট দিয়ে এভাবে টান দেন, আপনি একটা কালার দিয়ে দেন, এবার কি প্রশ্ন আছে, কেউ কি বাংলাদেশের পতাকা আঁকতে এমন কেউ আছে পারবেন না? না পারবো। এবার যদি হয় আমরা আসলে এখন আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই টুলসেরই
এই যে তিনটা অপশন বাকি রয়ে গেছে এই তিনটা অপশন নিয়ে রাখবো। দেখেন ধরেন আপনার কাছে একটা টুলস আছে, আমি একটা নতুন লেয়ার নিলাম, আপনাকে এটা দিলাম, এটা নিলাম, নেওয়ার পরে আমি একটা হলুদ রংটা দিলাম, দেওয়ার পরে ধরেন আপনাকে যদি বলে একটা কার্টুন আঁকতে, আমি জাস্ট নর্মাল একটা কার্টুন এঁকে ফেলেন, ধরেন এইভাবে আরেকটা লেয়ার নিয়ে আপনার হোমওয়ার্ক কিন্তু থাকবে কার্টুন আঁকা, বাংলাদেশের পতাকা আঁকা। ধরেন আপনি জাস্ট আজকে জাস্ট নর্মালি টুংটাং কার্টুন আঁকবেন, এগুলা ব্যাপার না আশা করি আপনার জন্য। ধরেন আমি জাস্ট একটা ভূতের মতো কার্টুন এঁকে নেই, কি বলেন? ঠিক আছে, এই যে এইটুকু আঁকতে কোনো সমস্যা আছে কারো? এইটুকু না ভাই। তো দেখেন অনেক সময় আমরা এইটুকু জব পারি, আমরা যে কোনো কালার নিতে পারি, লেয়ার নিয়ে নিয়ে বসাইতে পারি। তো অনেক সময় আমরা দেখেন আমরা ধরেন এইটুকু আঁকলাম, আঁকার পরে আমরা চাচ্ছি এই সার্কেলটা আঁকছি, বাট সার্কেলটার মধ্যে একটু জিনিস বাড়ুক, কি হোক সিলেকশনটা কি হোক একটু বেড়ে যাক, বা একটু আমার মতো করে সাজাই, এটা দুইটা কান দিব দুই পাশে। তাহলে দেখেন আমাদের উপর একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে এটাকে হচ্ছে অ্যাড সিলেকশন। অর্থাৎ এটা মানে হচ্ছে এই সিলেকশনের সাথে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে না, দেখেন এই যে জি প্লাস, এই প্লাস একটা সার্কেল দেখেন এখানে প্লাস বাড়ালাম, দেখেন এটার সাথে এড হয়ে গেল না? জি ভাই। আমি যদি এই পাশে বাড়াই দেখেন এটা এড হয়ে গেল না? জি ভাই। জি এড হয়েছে। বাট আমি যদি এখানে কমাইতে চাই, কিছু সিলেকশন দিয়ে কিছু বাদ দিতে চাই, তাহলে দেখেন এখানে আরেকটা আছে, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, মানে এখান থেকে কমাইতে চাচ্ছি। ধরুন আমি এখানে এইটুকু এইটুকু কমাইতে যাচ্ছি, এই পুরোটার মধ্যে এইটুকু এইটুকু বাদ আর বাকিটা হবে এইটুকু এইটুকু বাদ। তাহলে কি হলো, আমি যদি এবার কালার দিয়ে দেখেন এই তিনটা জায়গায় বাদ দিয়েছি, এখানে পড়বে না, বাকিটা পড়বে। তাহলে দেখেন এই যে দেখছেন, তাহলে এই দুইটা অপশন নিয়ে কোনো সমস্যা হবে? না ইনশাআল্লাহ হবে না। না। তো এই দুটো অপশন যদি নাই, এটা যদি নাই, তাহলে হচ্ছে দেখেন আমরা যে কোনো সিলেকশন আমরা যদি কার্টুন আঁকতে পারি, তো আমাদের দেখেন আমরা জাস্ট জানি কি একটা বক্স আঁকা একটা ইলিপস আঁকা, বাট আমরা যদি জানতে পারতাম যে আমরা ইচ্ছা মতো একটা হাত আঁকতে পারতাম, একটা পা আঁকতে পারতাম, ভালো হতো না? এটা দিয়ে জি আজকে ভাই। আমাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে লেসু টুল। কি টুল বলবো? লেসু টুল। এটাও সিলেকশন টুল, বাট এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে আপনি আপনার ইচ্ছা মতো যেরকম ডিজাইন করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, ফ্রি হ্যান্ডে আঁকতে পারবেন, বুঝছেন? তার মানে কি আপনি যদি হচ্ছে আপনি যদি এখানে ধরেন হচ্ছে এখানে জাস্ট দিলাম, আমরা যদি এভাবে দেই, দিয়ে এটা যদি একটা কালার দিই, দেখেন মানে আপনি ওই যে বক্সের থেকে বাইরে গেলেন না, আপনার শিখার থেকে বাইরে গেলেন না, যতটুকু জানতেন তার বাইরে আসলো না, একটু বেশি শিখলেন না? এটাও সিলেকশন টুল, এটাও উপরে দেখেন দুইটা বক্স আছে, একটা কি অ্যাড করা, এই যে আমি চাই এখান থেকে কিছু অ্যাড করতে, আমি যদি চাই এখান থেকে কিছু বিয়োগ করতে, বিয়োগ করে গেল। এটুকু বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। জি বুঝতে পারছি। আচ্ছা লেসু টুল বুঝলেন, আর পলিগোনাল টুল, আর এই দুইটা এই টুলটা দিয়ে আমরা আজকে শেষ করে দিব। পলিগোনাল টুল হচ্ছে এই যে লেসু টুল কি হলো, আমি ইচ্ছা মতো আঁকতে পারতেছি, আর পলিগোনাল গুলো হচ্ছে আপনি দেখেন আপনি ইচ্ছা মতো আপনার একটা কোণের মধ্যে থাকতে হচ্ছে, দেখেন আমি কি গোল সার্কেল করতে পারতেছি, না। একটা কোণের না মধ্যে ভাই। থাকতে হচ্ছে, এটা দেখেন এই যে এরকম। আর সবসময় মনে রাখবো একটা মাথা একটা মাথার সাথে মিললেই তখনই কি হবে, আপনার একটা এই সিলেকশনটা শেষ হবে। ধরেন আপনার কাছে কোনো একটা ডিজাইন দরকার, একদম স্ট্রেট কাট, ধরেন হচ্ছে এরকম ডিজাইন দরকার, এখান থেকে শুরু হইলো, এখান থেকে শেষ হইলো, এখান থেকে এইভাবে দিল, তাহলে তো আমার দরকার নাই হচ্ছে বক্স টক্স না, আমি পলিগোনাল টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে নিলাম, তাহলে হইলো কি এরকম একটা পেয়ে গেলাম। আমি যদি এখানে কালার দিয়ে দিই দেখেন, তাই না? এই যে পলিগোনাল টুল খুব ইজিলি একটা লম্বা করে এঁকে ফেলতে পারছি না, এটা যেহেতু এটা আমাকে সার্কেল ওয়াইজ কাজ করে, বুঝছেন? একটা মাথা দুইটা মাথা যখন একসাথে মিলাবো সিলেকশন শেষ হয়ে যাবে। এটুকু নিয়ে কারো সমস্যা আছে? এই যে পলিগোনাল টুল একই জিনিস, বাস তোমার ভাই আঁকার পর রং দিচ্ছেন কিভাবে? এটা কোথায় রং রাউন্ড দিচ্ছেন দিলাম, যে না না ইয়েলো কালারটা আসলো কিভাবে আঁকার পর? এটা সেম জিনিস। এই যে সিলেকশন মানে কি, আমরা এইভাবে এটা সিলেকশন হয়ে গেল, এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ কালার দিতে গেলে কি করতে হলো, রং রং দিব কেন? ইয়েলো কালার এগুলো জাস্ট সিলেক্ট করব। সিলেকশন তো হয়ে রয়েছে।
এবার দেখেন হ্যাঁ হ্যাঁ দুইটা কালার থেকে উপরে কালারটা দিতে গেলে কি করতে হয়? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অল্টার প্লাস ব্যাক স্পেস অল্টার দিলে এটা কি ডাবল এটা নিচেরটা হলে কি আচ্ছা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলাম, দেখেন নিচেটা চলে আসে। একই আচ্ছা জিনিস, হ্যাঁ বুঝছি বুঝছি এটা তো সিলেকশনই, ঠিক আছে জাস্ট সিলেকশনের টাইপ আর কি, বিভিন্ন টাইপ। বুঝছি বুঝছি ঠিক আছে মনে করছি এটাকে বুঝছেন সবাই? হ্যালো, জি ভাইয়া বুঝে গেছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এইটুকু যদি বলেন আমরা আরেকটা জিনিস জাস্ট বলে দিই, সেটা হচ্ছে ধরেন আমার এই স্পেসটা আমি চাচ্ছি হচ্ছে এই যে দেখেন আমি একবার বড় করতেছি, ছোট করতেছি, এটাকে করতেছি, এটা হচ্ছে আমরা অল্টারে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি যদি মাউসটাকে ঘুরাই, এই চাকাটা ঘুরাই, তাহলে জুম হচ্ছে আর একটা জুম আউট হচ্ছে। এরকম মাথায় আসছে, বুঝছেন? জুম ইন জুম আউট, জি বুঝছেন? ভাইয়া জি আমরা ধরেন কোনো একটা জিনিস করে ফেলছি, আমি চাচ্ছি এটা ব্যাকে চলে যেতে, আমি এই জিনিসটা ভুল হয়েছে, আমি জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার জন্য আমরা যা ক্লিক করব কন্ট্রোল জেড, কি করব কন্ট্রোল জেড দিতে থাকলে দেখেন একটা একটা করে ব্যাকে যাবে, এই যে কন্ট্রোল জেড দিলে ব্যাকে যেতে থাকবে, কন্ট্রোল জেতে ক্লিক করবেন একটা একটা করে ব্যাকে যাবে। আবার যদি সামনে যেতে যাচ্ছেন, জেড নিয়ে আমি সামনে আসবো, তাহলে কি কন্ট্রোল শিফট জেড, দেখেন একটা একটা করে বাড়বে। কন্ট্রোল শিফট জেড দিলে কি হবে, সামনে আসবে, আর একটু কন্ট্রোল একটু জেড করে দিলে বাড়বে। পিছনে যাবে, বুঝছেন? জি আচ্ছা, জি তাহলে দেখেন আজকে আমরা যদি আপনার কাজ যদি দেখি, আমি আপনার আজকের ইয়েটা যদি দেখি সিলেবাস, সেখানে দেখেন আমরা দেখেন জুম ইন জুম আউট পারি, আমরা হচ্ছে কালার নেওয়াটা পারি, সিলেকশনটা জানি, লেয়ারের ব্যাপারটা জানি, আনড্রয়েডও জানি। এবার শুধুমাত্র সেভটা বাকি আছে। আপনাকে যদি বলা হয় কার্টুন, বিভিন্ন কার্টুন একটা ড্রয়িং করে আনেন, বাংলাদেশের পতাকা ড্রয়িং করে আনেন, এরকম 10টাও অ্যাসাইনমেন্ট থাকবে, 10টা করে দিতে পারবেন না? বিভিন্ন কার্টুন ইনশাল্লাহ। হচ্ছে সিলেকশন টুল দিয়ে, বেশি কিছু জানতে হবে না, জাস্ট সিলেকশন টুল দিয়ে যেরকম কার্টুন পারেন জাস্ট ডাউনলোড করবেন। এবার এটা সেভ করবেন কিভাবে সেটা দেখাই। সেটা হচ্ছে আপনি ফাইল থেকে এখানে একটা অপশন আছে সেভ, আমি যখন সেভ ক্লিক করব, এখানে আমার প্রথম যে অপশন আসবে এটা হচ্ছে পিএসডি। পিএসডি মানে কি, ফটোশপ ফাইল, অর্থাৎ আপনি এটা কোথাও শেয়ার করতে পারবেন না। আপনি পরবর্তী এটা যদি কাউকে দেন, পরবর্তী সে এটা ইনস্টল মানে ওপেন করলে এরকম অপশন আসবে, মানে আপনি কি কি লেয়ার নিয়ে কাজ করছেন, কি আছে সব পাবে, এবং সে পরবর্তী এটা কাজ করতে পারবে। তার মানে ক্লায়েন্ট আসলে চাই কি, ক্লায়েন্ট কাজ করে এই পিএইচডি আর চাই, বুঝছেন? আর আপনি যখন কোনো ফেসবুকে দিবেন অথবা কাউকে দিবেন, তখন আপনার দরকার কি, জেপিজি অথবা পিএনজি। আপনি যখন ভিতরে যাবেন এখানে লেখা আছে জেপিজি আর অথবা পিএনজি। তো জেপিজিতে ক্লিক করলে দেখেন একটা ছবি আকারে সেভ হবে। আমি যদি এটাকে ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে দেখেন ক্লিক করলাম, এখানে দেখেন সবসময় কোয়ালিটি যদি ভালো রাখতে চান ম্যাক্সিমাম দিলেন, আমি ওকে দিলাম। দেখেন আমি যদি এবার ডেস্কটপে যাই, এই যে ইমেজটা চলে আসছে, বুঝছেন? জি ভাইয়া বুঝছি তার মানে আপনি কোনো একটা জিনিস সেভ করা এবং হচ্ছে ইয়ে করা, তো তার মানে আপনারা ইনশাল্লাহ কালকের মধ্যে কার্টুন দিতে পারবেন না, প্রয়োজন আমরা পরশুদিন ক্লাস নিব, বাট হচ্ছে কালকে রাতে মিলে হচ্ছে আমাকে 10টা করে কার্টুন দিতে পারবেন সবাই? এইভাবে হ্যাঁ, যে কোনো কার্টুন আঁকবেন, বাংলাদেশের পতাকা আঁকবেন, মানে এই টুলটির মাধ্যমে, এই যে এখানে দুইটা টুলস আর লেয়ার আর কালার, এগুলো নিয়ে যতটুকু পারেন। আচ্ছা মানে 10টা সম্পূর্ণ মিলে 10টা, এই যে কার্টুন মানে কি, আপনি একটা জিনিস ড্রয়িং করলেন, আপনার মাথার মধ্যে যেরকম কার্টুন আসে, আপনার যদি আচ্ছা বুঝছি এরকম বুঝছি কার্টুন আসে এরকম কার্টুন আঁকবেন। ঠিক আছে। আপনার যদি এটা মনে হয় এটা আঁকবেন, তাহলে আঁকেন না, সমস্যা নেই তো। বাট আপনি জানেন কি না যে আপনার হাতে খড়ি এই জিনিসগুলো থাকতে হবে, এই 3টা টুলস আর এখানে লেয়ার গুলো। বাংলাদেশের পতাকাও আঁকতে হবে definitely। আঁকেন না, এই যে বাংলাদেশের পতাকা আঁকতে কি বেশি কঠিন লাগছে? না না কঠিন না, এটা ইজি আছে একে ভাই। জমা দিবেন, বাট আমার কথা হচ্ছে জি জি আপনারা সেভ করা প্লাস এই 3টা জিনিস জানা, ডাউনলোড করা এবং দেখা, এটুকু সবাই ক্লিয়ার? জি জি এবার বলেন, এই যে আমি যা দেখাইছি এবং যা বুঝাইছি সেগুলা আপনারা কালকে রাতের মধ্যে অবশ্যই দিতে পারবেন না, গ্রুপে দিবেন। আমি ক্লাসের ভিডিওটা ইউটিউবে দিয়ে সেই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, আপনারা আবার দেখে নেবেন, দেখে হচ্ছে এটার কাজটা করে নেবেন, ইনস্টল করবেন। যদি সফটওয়্যার ইনস্টলের প্রবলেম হয় গ্রুপে বলবেন, যে পারছি সে আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? জি ভাইয়া ভাই কালকের মধ্যেই দিতে হবে? পরশু তো পরশু মনে এই তো হয় রাতে পরশু ক্লাস ক্লাস হবে, পরশু আছে, দিনের তার মধ্যে আগে দিলে দিবেন হবে আর না? কি, সমস্যা নেই, তার আগে দিবেন, বাট আপনারা ট্রাই করবেন আর কি, বলছি আর কি যে আচ্ছা পরশু ক্লাসের আগে দিবেন আর কি, আচ্ছা ঠিক আছে? তো এবার বলেন, ঠিক আমি আছে। যা বুঝাইছি বুঝতে পারছেন সবকিছু, মানে আমার পড়ানো স্টাইল ঠিক জি আছে ভাইয়া তো আপনাদের কাছে? পড়ানোর স্টাইল কি ঠিক আছে আপনাদের কাছে, এটা বলেন।
জি জি ভাই, ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। তাহলে এইটুকুই রইলো। আপনারা হচ্ছে তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করব। আপনারা সব মানে পরশুদিন আর কি ক্লাসের আগে সবগুলো দিয়ে দেন, আমরা পরশুদিন অন্য কিছু শিখবো। ঠিক আছে? আচ্ছা। ওকে।